সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রনি। আজকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের প্রথম লেকচার নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব আমরা একটু দেখে নিই। আজকে আমরা প্রাণীর বিভিন্নতা, প্রাণীর বৈচিত্র্য, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এগুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব বা একটু আলোচনা করব। ঠিক আছে? ওকে। বরাবরের মতোই ক্লাসে তোমাদের মনোযোগ ধরে রাখার জন্য আমরা প্রথমের দিকে কমেন্টটা অফ রাখবো, ক্লাস শেষে কমেন্ট অন করে দিব। তোমাদের যে কোনো কোশ্চেন থেকে কোশ্চেন করা হবে। ওকে? ওকে, ঠিক আছে। তাহলে কমেন্ট অফ থাকবে প্রথমের দিকে। ওকে, এবং ক্লাসটা একটু মনোযোগ দিতে হবে প্রথম থেকেই, কারণ তুমি যদি প্রথম থেকে মনোযোগ না দাও, আজকে বোঝার মতো অনেক টপিকস রয়েছে, অনেক কিছু রয়েছে। সো একটু তোমাকে মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু পরে সব গুলায় যাবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রথমে আসো প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য জিনিসটা কি। বৈচিত্র্য মানে হলো বিভিন্ন রকম। বৈচিত্র্য মানে বিভিন্ন রকম। তাহলে দেখো পৃথিবীতে প্রাণীগুলো দেখতে কিন্তু একই রকম না। গরু দেখতে একরকম, ছাগল দেখতে একরকম, বাঘ দেখতে একরকম, সিংহ দেখতে একরকম, তুমি দেখতে একরকম, আমি দেখতে আরেক রকম, তাই না? তাহলে এই যে এক একটা প্রাণী দেখতে এক এক রকম, এইটাকেই বলছি আমরা প্রাণীর বৈচিত্র্য। বৈচিত্র্য মানে বিভিন্ন রকম। ঠিক আছে? তাহলে প্রাণীদের মধ্যে এই যে যে এক একটা প্রাণী দেখতে এক এক রকম, এটাকে বলছি আমরা প্রাণী বৈচিত্র্য। যেমন আমি যেটা বলেছি অলরেডি, যে তুমি দেখতে একরকম, গরু দেখতে আরেক রকম, তাই না? বাঘ দেখতে আরেক রকম। তার মানে মানুষ একরকম দেখতে, গরু একরকম দেখতে, বাঘ একরকম দেখতে, এরকম। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই মানুষের মধ্যে আবার প্রত্যেকটা মানুষই দেখতে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের, তাই না? তুমি দেখতে যে এরকম, তোমার ফ্রেন্ডটা দেখতে কি তোমার মতোই? তাই কখনোই না। তুমি দেখতে যে এরকম, তোমার মতো কি মানুষ আর পৃথিবীতে আছে একই রকম দেখতে? নাই। নাই বললেই চলে। আর যদি থেকেও থাকে, কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলছি প্রাণী বৈচিত্র্য বা বিভিন্ন রকমের প্রাণী। এখন এই প্রাণী বৈচিত্র্যকে আমরা ৩ টা অংশে ভাগ করতে পারি। একটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক, প্রজাতি এবং জিনগত বৈচিত্র্য, এই ৩ টাকে আমরা একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি, বাবজি দিয়ে মনে রাখতে পারি। পরীক্ষায় কোশ্চেন আসে, নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের অন্তর্গত নয় বা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়? এভাবে করে এমসিকিউ এসে থাকে পরীক্ষায়। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য জিনিসটা কি? তোমরা জানো বাস্তুতন্ত্র কাকে বলে, ক্লাস 9-10 তোমরা পড়েছো, তাই না? বাস্তুতন্ত্র মানে হলো একটা জীবের সাথে তার চারপাশের পরিবেশের যে সম্পর্ক, তাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। যেমন আমরা জীব, আমরা মানুষ, আমরা জীব, আমরা অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন যে গ্রহণ করছি, এটা বাতাস থেকে গ্রহণ করছি, তার মানে বাতাসের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আবার এই অক্সিজেনটা বাতাসে কে দিয়ে দিচ্ছে? গাছ দিয়ে দিচ্ছে, তাই না? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেনটা বাতাসের মধ্যে দিয়ে দিচ্ছে। তার মানে বাতাসের সাথেও আমার একটা সম্পর্ক রয়েছে, গাছের সাথেও আমার একটা সম্পর্ক রয়েছে। ওকে? তারপর আমি একসময় মারা যাচ্ছি। মারা যাওয়ার পরে মাটির সাথে আমাকে মিশিয়ে দিচ্ছে কারা? বিয়োজকরা মিশিয়ে দিচ্ছে, বিভিন্ন ছত্রাক মিশিয়ে দিচ্ছে, ব্যাকটেরিয়া মিশিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এই জিনিসগুলো মিলেই তো হলো বাস্তুতন্ত্র, তাই না? সো একটা জীব এবং তার চারপাশে যা রয়েছে, তার চারপাশে আলো রয়েছে, বাতাস রয়েছে, মাটি রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, এই যে জীব এবং আশেপাশের পরিবেশের যে সম্পর্ক, তাকে বলছি আমরা বাস্তুতন্ত্র। এখন দেখো তো, সব জায়গার বাস্তুতন্ত্র কি এক? সুন্দরবনের বাস্তুতন্ত্র আর একটা পুকুরের বাস্তুতন্ত্র পার্থক্য আছে। পঞ্চগড়ের বাস্তুতন্ত্র আর সুন্দরবনের বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে। আফ্রিকার একটা বনের বাস্তুতন্ত্র আর তোমার বাড়ির এলাকার আশেপাশের বাস্তুতন্ত্র পার্থক্য রয়েছে। সমুদ্রের বাস্তুতন্ত্র এবং পুকুরের বাস্তুতন্ত্রের পার্থক্য রয়েছে, তাই না? উত্তর মেরুর বাস্তুতন্ত্র আর সুন্দরবনের বাস্তুতন্ত্র পার্থক্য রয়েছে। তার মানে এক একটা জায়গার বাস্তুতন্ত্র আবার এক এক রকম। এটাকে বলছি আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে কি? বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, সেগুলোকে বলছি আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য, এর পরেরটা হলো প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য মানে তুমি দেখতে একরকম, গরু দেখতে আরেক রকম, বাঘ দেখতে আরেক রকম। তার মানে এক একটা প্রজাতি দেখতে এক এক রকম। যেমন মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, মাছ একটা প্রজাতি, খরগোশ একটা প্রজাতি। এক একটা প্রজাতি দেখতে এক এক রকম। এই যে এটাকেই বলছি আমরা প্রজাতিগত বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির মধ্যে যেই পার্থক্যটা।
আর জিনগত বৈচিত্র্য তার মানে প্রজাতিগত বৈচিত্র্যটা হয় হলো বিভিন্ন প্রজাতির মধ্যে, বিভিন্ন রকমের প্রজাতির মধ্যে, এটাকে আমরা বলছি প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে বিভিন্ন প্রজাতি, এটা মনে রাখতে হবে, বিভিন্ন প্রজাতির মধ্যে যেটা হয় সেটা হলো প্রজাতিগত বৈচিত্র্য। আর জিনগত বৈচিত্র্য মানে মনে রাখতে হবে একই প্রজাতির মধ্যে যে পার্থক্যটা। যেমন তুমি মানুষ, আমিও তো মানুষ, তোমার ফ্রেন্ডও তো মানুষ, কিন্তু এই তিনজনকে দেখতে আমরা একই রকম? একই রকম না। একই রকম কি দেখতে? না, পার্থক্য রয়েছে। যদিও তিনজনেরই দুইটা করে চোখ রয়েছে, একটা নাক রয়েছে, দুটা কান রয়েছে, দুটো হাত রয়েছে, বাট তিনজন দেখতে কিন্তু একরকম না। কি কারণে একরকম না? যে কারণের জন্য আমরা ভিন্ন ভিন্ন রকম, সেটা হলো জিন। এই জিনের কারণে আমরা এক একটা মানুষ দেখতে এক এক রকম। তাহলে এই যে জিনের কারণে একই প্রজাতির মধ্যে যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি প্রজাতিগত জিনগত বৈচিত্র্য। তাহলে জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে নির্দিষ্ট জিনগত উপাদানের বৈষম্য, মানে একই প্রজাতির মধ্যে এই ঘটনাটা হবে, একই প্রজাতি, একই প্রজাতি। তাহলে একই প্রজাতির মধ্যে যে পার্থক্যটা আমরা পাচ্ছি তাকে বলছি আমরা জিনগত বৈচিত্র্য। ওকে, আচ্ছা। এখন জীব বৈচিত্র্যের হটস্পট নামে একটা কথা আছে, পরীক্ষা কোশ্চেন এসে থাকে 1 নম্বরে। হটস্পট কাকে বলে? হটস্পট মানে হলো যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভ্যারাইটিজের জীবজন্তু রয়েছে, ঠিক আছে? তাহলে জীব সমৃদ্ধ যে অঞ্চলগুলো রয়েছে, প্রজাতিক বৈচিত্র্য সমৃদ্ধ যে অঞ্চলগুলো রয়েছে, সেটাকে আমরা বলছি হটস্পট। মানে যেই অঞ্চলে প্রজাতির বৈচিত্র্য বেশি রয়েছে। ধরো এমন একটা অঞ্চল যেখানে বাঘ, মানুষ, খরগোশ, শিয়াল, ধরো 10 রকমের প্রজাতি রয়েছে। আর ধরো আরেকটা এলাকা যেখানে 2 রকমের প্রজাতি রয়েছে। তাহলে যেই এলাকায় 10 রকমের প্রজাতি রয়েছে, বেশি সংখ্যক প্রজাতি রয়েছে, সেই জীব সমৃদ্ধ অঞ্চলটাকে আমরা বলছি হটস্পট। ওকে, এটা পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেনটা এসে থাকে। তাহলে এই কোশ্চেনটা কি আমরা পারবো? দেখি কে পারে, কোনটি জীব বৈচিত্র্যের প্রকারভেদ নয়। এটা কি পারা যাবে? পরীক্ষা কিন্তু এভাবে কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টগুলোতে, যে কোনটি নয়, কোনটি হয়, এইভাবে করে। খুবই ইজি, তাই না? জারিফ, অপি সাহা, আলোকচন্দ্র, উদয়, মিথিলা, মহিব, সোলাইমান, ওকে, মেঘলা, ওকে, এটা সহজ। তাহলে শ্রেণীগত বৈচিত্র্য, আর বাকি দিনটা তো বৈচিত্র্য রয়েছিল। ঠিক আছে, এবার আসে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই যে বিভিন্ন রকমের যে প্রাণীর কথা আমরা বললাম, এক একটা প্রাণী দেখতে এক এক রকম, ঠিক আছে? এই প্রাণীগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, বিভিন্নভাবে ভাগ করতে পারি। এই যে বিভিন্নভাবে, যেমন দেহের আকারের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, সংগঠন ক্রমমাত্রার উপর ভাগ করতে পারি, ভ্রূণ স্তরের উপর ভাগ করতে পারি, অঞ্চলায়নের উপর ভাগ করতে পারি, বিভিন্নভাবে আমরা প্রাণীকে ভাগ করতে পারি। যেমন দেহের আকারের উপর আমরা প্রাণীকে 2 ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হলো আনুবীক্ষণিক, ঠিক আছে? যেমন আনুবীক্ষণিক মানে কি? যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি না, অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে হয়। ছোট, খুবই ছোট ক্ষুদ্র প্রাণী যেগুলো, সেগুলোকে আমরা বলছি আনুবীক্ষণিক প্রাণী, ঠিক আছে? আর যেগুলোকে খালি চোখে দেখা যায় সেগুলোকে আমরা বলছি বৃহত্তর প্রাণী। তাহলে দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণীকে আমরা এই 2 ভাগে ভাগ করতে পারি। ওকে, আচ্ছা। এরপরে আসো সংগঠন ক্রমমাত্রার উপরে। সংগঠন ক্রমমাত্রা মানে হলো প্রাণীর শরীরটা কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি, নাকি টিস্যু দিয়ে তৈরি, নাকি অঙ্গ দিয়ে তৈরি, নাকি তন্ত্র দিয়ে তৈরি, নাকি সবকিছু দিয়ে তৈরি? আমরা জানি জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলে। অনেকগুলো কোষ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে একই রকমের যদি কাজ করে, তাহলে সেই কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে যা তৈরি করে তাকে বলা হয় অঙ্গ। অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে যা তৈরি করে তাকে বলা হয় তন্ত্র। আর অনেকগুলো তন্ত্র মিলে হয় একটা শরীর বা দেহ। কিছু কিছু প্রাণী রয়েছে যে প্রাণীর মধ্যে শুধু কোষ রয়েছে, টিস্যু নাই। আবার কিছু কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলোর মধ্যে শুধু টিস্যু রয়েছে, শুধু টিস্যু, কোনো অঙ্গ নাই। আবার কিছু কিছু প্রাণীর মধ্যে শুধু অঙ্গ রয়েছে, কিছু কিছু প্রাণীর মধ্যে শুধু তন্ত্র
রয়েছে। এইভাবে করে প্রাণীকে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এটাকে বলছি আমরা সংগঠন ক্রমমাত্রা। তাহলে সংগঠন ক্রমমাত্রা মানে হলো প্রাণীর দেহ কিভাবে তৈরি হয়েছে, টিস্যু দিয়ে তৈরি হয়েছে নাকি কোষ দিয়ে তৈরি হয়েছে, সেটাকে আমরা বলছি সংগঠন ক্রমমাত্রা। তাহলে এর উপর ভিত্তি করে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোষীয় মাত্রার গঠনের উপর ভিত্তি করে। কোষীয় মাত্রার গঠন মানে যেই প্রাণীর দেহ শুধু কোষ দিয়ে তৈরি, শুধু কোষ, সেই প্রাণীতে কোনো টিস্যু নাই, মানে অনেকগুলো কোষের সমষ্টি নেই, শুধু কোষ দিয়ে তৈরি, তাকে আমরা বলছি কোষীয় মাত্রার গঠন। যে প্রাণীর দেহে টিস্যু দিয়ে তৈরি, অনেকগুলো কোষ দিয়ে তৈরি, সেই প্রাণীকে আমরা বলছি কোষ টিস্যু মাত্রার গঠন। যে প্রাণীর দেহে অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে, সেটাকে আমরা বলছি টিস্যু অঙ্গ মাত্রার গঠন। আর যে প্রাণীর দেহ অঙ্গতন্ত্র মাত্রার গঠন করে, তাকে আমরা বলছি অঙ্গতন্ত্র মাত্রার গঠন। আচ্ছা, তোমরা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো। এই যে আমরা যে ক্রম দেখতে পাচ্ছি, এর মধ্যে সবচেয়ে উন্নত প্রাণী কোনটা মনে হচ্ছে তোমার কাছে? অঙ্গতন্ত্র যাদের মধ্যে থাকবে তারা উন্নত, নাকি যাদের শরীর শুধুমাত্র কোষ দিয়ে তৈরি তারা উন্নত? সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, কাদেরকে উন্নত তোমার মনে হচ্ছে বেশি? শুধু অঙ্গ, যাদের অঙ্গ রয়েছে তাদেরকে, নাকি শুধু কোষ দিয়ে তৈরি তাদেরকে? তোমার কমন সেন্স কি বলে? ভেরি গুড, তাই না? তার মানে তার যার শরীরে অঙ্গ এবং তন্ত্র রয়েছে তাদেরকে আমরা বলছি উন্নত। ওকে, আর অনুন্নত সবচেয়ে প্রাচীনতম প্রাণী হলো এই কোষীয় মাত্রার গঠন, যার শরীরে শুধু কোষ আর কিচ্ছু নেই। ওকে, যেমন পরিফেরা পর্বের প্রাণীরা। ওকে, আর নিডারিয়া পর্বের প্রাণী কোষ টিস্যু রয়েছে, তার চেয়ে একটু উন্নত হলো নিডারিয়া পর্বের প্রাণী। তার চেয়ে আর একটু উন্নত হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। আর নেমাটোডা থেকে করডাটা পর্বের প্রাণী, এরা হলো সবচেয়ে বেশি উন্নত। এদের মধ্যে যদি হাইয়েস্ট উন্নতর কথা বলি, করডাটা পর্বের প্রাণীরা হলো সবচেয়ে বেশি উন্নত। আর সবচেয়ে অনুন্নত প্রাণী হলো এই পরিফেরা। ক্লিয়ার? ওকে, এখন আসলে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে আমরা প্রাণীকে ভাগ করতে পারি হলো 4টা ভাগে। জীবন পদ্ধতির উপর, যে সে কিভাবে বাঁচে, মুক্তভাবে বাঁচে নাকি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে বাঁচে, কিভাবে বাঁচে। যেমন যারা মুক্তভাবে বাঁচে, কারো উপর নির্ভরশীল না, তাদেরকে বলছি আমরা মুক্তজীবী। ঠিক আছে, মুক্তভাবে বাঁচে, কারো উপর নির্ভরশীল না, বেঁচে থাকার জন্য কারো উপর নির্ভরশীল না, এদেরকে আমরা বলছি মুক্তজীবী প্রাণী, যেমন কবুতর। তারপরে ধরো পরজীবী প্রাণী, আমরা জানি পরজীবী কাকে বলে, যারা অন্যের উপরে বা অন্য অন্যর কাছ থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে, তাদেরকে আমরা বলছি পরজীবী। ঠিক আছে, যেমন কৃমি, আমরা জানি যে কৃমি আমাদের শরীরে থাকে, আমাদের শরীরে যে রক্ত, সেই রক্ত থেকে কৃমি পুষ্টি পদার্থ গ্রহণ করে। ওকে, এভাবে করে বেঁচে থাকে। তাহলে কৃমি হলো পরজীবী। তাহলে পরজীবীর সংজ্ঞা হলো যারা অন্য প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে পোষক দেহ থেকে বা ওই প্রাণীর দেহ থেকে খাদ্য গ্রহণ করে, তাদেরকে আমরা বলছি পরজীবী। ওকে, কিছু প্রাণী আছে মিথজীবী। মিথজীবী মানে হলো মিউচুয়ালিজম, যেটাকে আমরা বলি মিথজীবী, মানে এই প্রাণীগুলো পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। ওকে, যেমন ধরো তোমার সাথে আমার এমন একটা সম্পর্ক যে তুমি যদি আমাকে তোমার নোট খাতা দাও, তাহলে আমি তোমাকে এর বিনিময়ে ফুচকা খাওয়াবো। তুমি যতবার নোট খাতা দেবে ততবার আমি ফুচকা খাওয়াচ্ছি। তাহলে এতে করে তোমার পেট ভরছে ফুচকা খেয়ে, আর আমি মাঝখান দিয়ে তোমার নোট খাতা নিয়ে আমি নোট করছি। তাহলে তোমার সাথে যে আমার যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা বলছি মিথজীবিতা। এই সম্পর্কটার নাম হলো মিথজীবিতা। বুঝতে পারছো? তাহলে মিথজীবিতা হলো যে দুটো প্রাণী যদি পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। এটা আমরা দেখতে পাই ক্লোরোহাইড্রা ভিরিডিসমা এবং জুওক্লোরেরা শৈবালের মধ্যে, এই দুটার মধ্যে আমরা এই সম্পর্কটা দেখতে পাই। ওকে, এরপরে হলো সহজীবী। পরে যেটা হলো সহজীবী। সহজীবী মানে হলো যে একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে বা আর একটা প্রাণীর কাছে আশ্রয় গ্রহণ করে, কিন্তু ক্ষতি করে না, কিন্তু ক্ষতি করে না। ঠিক আছে, তাহলে এই দেখো, এই যে ছোট যে রিমোরা নামে মাছ, ছোট মাছ, এই মাছটা হাঙ্গরের শরীরের মধ্যে আশ্রয় গ্রহণ করে, কিন্তু হাঙ্গরের কোনো ক্ষতি করে না। বুঝতে পারছো? এই ধরনের প্রাণীকে আমরা বলছি সহজীবী। তাহলে দেখো, সহজীবী আর পরজীবীর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এ যার কাছে আশ্রয় গ্রহণ করে তার কোনো ক্ষতি করে না, কিন্তু পরজীবীর ক্ষেত্রে এরা যার শরীরে আশ্রয় গ্রহণ করে তার ক্ষতি করে। এই জায়গাটাই পার্থক্য। ক্লিয়ার? ওকে, এরপর আসো ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ জিনিসটা কি আমরা একটু বলি। আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু এরা মিলিত হয়ে প্রথমে একটা কোষ তৈরি করে, সেই কোষটাকে আমরা বলি জাইগোট। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে প্রথম যে কোষ তৈরি করে, কোষের নামটা হলো জাইগোট। এই জাইগোটের মধ্যে কোষ বিভাজন শুরু হয়।
ওকে, জাইগোটের মধ্যে কোষ বিভাজন হয় এবং কি ধরনের কোষ বিভাজন? মাইটোসিস নামে কোষ বিভাজন সংঘটিত হয়। তাহলে দেখো, এই যে একটা ধরো মনে করো এটা একটা জাইগোট, মনে করো এটা একটা জাইগোট। এই জাইগোটের মধ্যে যদি এখন কোষ বিভাজন হয়, তাহলে এই জাইগোটের মধ্যে কোষ বিভাজন হলে দেখো তো কি হবে। মনে করো এটা একটা জাইগোট, ওকে, এই জাইগোটের মধ্যে এখন কোষ বিভাজন হচ্ছে, তাহলে কোষ বিভাজন হলে এটার মধ্যে এই যে কোষের সংখ্যা বাড়বে, তাই না? তাহলে এই যে কোষের সংখ্যা যে বাড়লো, কোষ বিভাজন আমরা জানি, কোষ বিভাজন যদি হয়, এটা একটু বড় করে আঁকি আমরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা জাইগোট, এই জাইগোটের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন হবে। আচ্ছা বলো তো, মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? প্রথমে একটা কোষ থেকে দুইটা কোষ, এই যে দুইটা কোষ, দুইটা কোষ থেকে তারপরে কি চারটা কোষ, এই যে 1 2 3 4, চারটা কোষ থেকে 8টা কোষ, এভাবে করে কি কোষের সংখ্যা বাড়তে থাকে না? তাহলে এখানে 4টা, তারপরে 8টা, 1 2 3 4 5 6 7 8, এই যে এরকম। তাহলে দেখো ছিল একটা কোষ, একটা কোষ, এই একটা কোষ থেকে দেখো অনেকগুলো কোষ তৈরি হলো। তাহলে এককোষী জাইগোট থেকে এই যে বহুকোষী যে ভ্রূণ তৈরি হলো বা কোষ তৈরি হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কাকে বলে? এই জিনিসটাকে আমরা বলছি ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কাকে বলে? এককোষী জাইগোট থেকে কোষ বিভাজনের ফলে বহুকোষী ভ্রূণ তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয় ক্লিভেজ। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই ছবিটা, এটা একটা জাইগোট, প্রথমে কোষ বিভাজন হবে, এই যে হলো দুইটা কোষ তৈরি হলো, তারপরে মাইটোসিস পদ্ধতিতে আমরা জানি, মাইটোসিস পদ্ধতিতে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32 থেকে 64টা, এভাবে করে বাড়তে থাকে। তাহলে একটা থেকে দুইটা কোষ, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এই দুইটা থেকে আবার আরো দুইটা কোষ হবে, এই দেখো চারটা কোষ, 1 2 3 4টা কোষ, ক্লিয়ার? এই চারটা থেকে ধীরে ধীরে কোষের সংখ্যা আরো বাড়বে, 8টা কোষ, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে করে কোষের সংখ্যা বাড়তে থাকবে। ওকে, তাহলে এই যে যে কোষ, এর পরের যে কোষটা আমরা একটু আঁকি, এই যে পরের কোষ, তাহলে 1 2 3 4, তাহলে 8টা কোষ, এরপরে হবে 16টা কোষ, এভাবে করে কোষের সংখ্যা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে মনে করো এই যে এগুলো হলো কোষ, এই যে কোষের সংখ্যা বাড়তেছে, ওকে, অনেকগুলো কোষ। তাহলে এই যে অনেকগুলো কোষ সমষ্টি, যে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি যার ভেতরে অনেকগুলো কোষ, এই দশাটাকে বলবো আমরা মরুলা। এই দশাটার নাম হলো মরুলা। মরুলা, এটা হলো পর্যায়ের নাম। যেমন তুমি যখন ছোট ছিলে তখন তোমার নাম হলো শিশু, তারপরে যখন একটু বড় হলে তারপরে তুমি যুবক বা যুবতী, তারপরে আর একটু বড় হবে তারপরে পুরুষ বা মহিলা, আর একটু বড় হবে বুড়া বা বুড়ি, তাই না? তুমি তো তুমি, জাস্ট বয়স অনুযায়ী তোমার নামটা ভিন্ন হয়ে যাচ্ছে। ওকে, একইভাবে জাইগোটের নামটাও চেঞ্জ হয়ে যায়। যখন জাইগোটের মধ্যে এরকম অনেকগুলো কোষ থাকে তখন তাকে আমরা বলি মরুলা, ওই জাইগোটটার নাম হলো মরুলা, তখন তার নাম জাইগোট থাকে না। ক্লিয়ার? ওকে, এখন এই যে যে মরুলাটা আমি দেখলাম, এই মরুলাটা ধীরে ধীরে হয় কি দেখো, আমি যদি একটু ভালো করে দেখাই, এটা একটু আমি বড় করে আঁকি, হ্যাঁ। এই মরুলার যে কোষগুলো, এই কোষগুলো এখন পাশে পাশে আসবে, যে এরকম এভাবে করে পাশাপাশি চলে আসবে, এই যে। তাহলে দেখো তো এই এই কোষ আর এর মধ্যে পার্থক্যটা কি? মেইন পার্থক্যটা কোথায় বলো তো? মেইন পার্থক্যটা তোমরা দেখতে পাচ্ছ? দেখো এই দুই কোষের মেইন পার্থক্যটা কোথায় একটু দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। মেইন পার্থক্যটা কোথায়? মেইন পার্থক্যটা হলো যে মরুলার মধ্যে সব জায়গায় কোষ থাকে, কিন্তু পরের যে স্তরটা তৈরি হচ্ছে, পরের যে অংশটা তৈরি হচ্ছে, মাঝখানে ফাঁকা জায়গা থাকে আর কোষগুলো চারপাশে সজ্জিত হয়ে থাকে। তাহলে এই যে যে পর্যায়টা আমরা দেখছি, এই পর্যায়টার নাম আর মরুলা থাকে না, এর নাম হয়ে যায় তখন ব্লাস্টুলা। ব্লাস্টুলা, এই পর্যায়টার নাম হলো ব্লাস্টুলা। তাহলে মরুলা এবং ব্লাস্টুলার পার্থক্যটা কোথায়? মরুলার মধ্যে অনেক কোষ, ব্লাস্টুলার মধ্যে মাঝখানে কোনো কোষ থাকে না, ফাঁকা থাকে, গহ্বর থাকে, হ্যাঁ, তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এই ব্লাস্টুলার মধ্যে যে কোষগুলো থাকে, এই যে কোষগুলোর কথা বলছি, এই কোষগুলোর নাম হলো ব্লাস্টোমিয়ার। নামগুলো একটু কঠিন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, ব্লাস্টোমিয়ার। তাহলে ব্লাস্টোমিয়ার কাকে বলো? ব্লাস্টুলার মধ্যে যে কোষগুলো থাকবে। ওকে, আচ্ছা এখন আমি এই কোষটাকে, এই যে এই বড় ফুটবল, যে ফুটবলের মতো যে কোষ, এই ফুটবলের জিনিসটাকে আমি যদি নিচ থেকে চাপ দিই,
এই জিনিসটাকে আমি যদি নিচ থেকে চাপ দেই বা আমি যদি পাশ থেকে চাপ দিই, এই জিনিসটাকে আমি পাশ থেকে যদি চাপ দেই, তাহলে এই জিনিসটা কি চ্যাপ্টা হয়ে যাবে না? দেখো তো, এই জিনিসটাকে আমি পাশ থেকে চাপ দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে কি রকম হবে আমি একটু দেখাই তোমাদেরকে। জিনিসটা এরকম হয়ে যাবে না দেখতে, পাশ থেকে চাপ দিলে? দেখো তো এরকম হবে কিনা? হবে। আচ্ছা, যদি এরকম হয়ে থাকে তাহলে কোষগুলো এভাবে থাকবে কিনা? এই যে কোষগুলো থাকবে, বুঝছো কথাটা? তাহলে এটাকে যদি আমি পাশ থেকে চাপ দিই, তাহলে এই কোষগুলো এভাবে থাকবে না, এখানে পাশ থেকে চাপ দিলাম, তাহলে বাইরের দিকে কিছু কোষ আর ভেতরের দিকে কিছু কোষ। বুঝছো কথাটা? এই যে এগুলো কিন্তু কোষ, তাহলে বাইরের দিকে কিছু কোষ এবং ভেতরের দিকে কিছু কোষ। বুঝতে পারছো? তাহলে এই ভিতরের কোষগুলোকে আমরা বলছি, ভেতরের কোষগুলোর নাম হলো এন্ডোডার্ম। এন্ডোডার্ম, এন্ডো মানে ভেতরে। আর বাইরের কোষগুলোর নাম হলো এক্টোডার্ম। এই কোষগুলোর নাম হলো এক্টোডার্ম। এক্টোডার্ম। ওকে, এই কথাটা বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এবং এই যে চাপ দেওয়ার কথাটা, এখানে আমি চাপ দিলাম, এটা চ্যাপ্টা হয়ে গেল। বুঝছো কিনা? বুঝছো? ভেরি গুড, তোমরা খুবই ব্রিলিয়ান্ট, একটু বললেই ধরতে পারো। ওকে, আচ্ছা এখন একটা জিনিস দেখো, তাহলে এন্ডোডার্ম পেলাম, এক্টোডার্ম পেলাম। হ্যাঁ, কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোর এই মাঝখানে জেলি টাইপের একটা পদার্থ থাকে, পাতলা পর্দা থাকে। কিছু প্রাণী আছে যে প্রাণীগুলোর এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে পাতলা পর্দা থাকে। ওকে, আবার কিছু প্রাণী রয়েছে যে প্রাণীগুলোর মধ্যে এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে কিছু কোষ থাকে, নতুন ধরনের কিছু কোষ থাকে, নতুন ধরনের কিছু কোষ থাকে। এই কোষগুলোকে আমরা বলছি মেসোডার্ম। মেসোডার্ম। তাহলে এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে যে কোষ থাকে, নতুন কিছু কোষ থাকে, এই কোষগুলোর নাম হলো মেসোডার্ম। ওকে, তাহলে দেখো, সবচেয়ে বাইরের কোষের নাম হলো এক্টোডার্ম, মাঝখানের কোষের নাম হলো মেসোডার্ম, সবচেয়ে ভেতরের কোষের নাম হলো এন্ডোডার্ম। তাহলে কয়টা স্তর পাচ্ছি? তিনটা স্তর না? তাহলে তিনটা স্তর সমৃদ্ধ এই যে চ্যাপ্টা অংশটা পাচ্ছি, এই পুরো চ্যাপ্টা অংশটার নাম হলো গ্যাস্ট্রুলা। এই পুরো চ্যাপ্টা অংশটার নাম হলো গ্যাস্ট্রুলা। তাহলে ব্লাস্টুলাতে আমি যখন চাপ দিলাম, চাপ দিলে সেটা যখন চ্যাপ্টা হয়ে গেল, তখন সেই ব্লাস্টুলার নামটা চেঞ্জ হয়ে গেল গ্যাস্ট্রুলা। সে আর ব্লাস্টুলা নাম থাকলো না। ওকে, এবং আমরা এই গ্যাস্ট্রুলা পর্যায়ে বা গ্যাস্ট্রুলা দশাতেই এরকম তিনটা স্তর দেখতে পাই। যেসব প্রাণীতে আমরা এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম এই তিনটা স্তর দেখতে পাই, সেই প্রাণীগুলোকে আমরা বলছি ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী, ত্রি মানে তিন, সেই প্রাণীগুলোর নাম হলো ত্রিস্তরী প্রাণী। ওকে, আর যেসব প্রাণীতে মেসোডার্ম থাকে না মাঝখানে, ওকে, একটা জেলি টাইপের পদার্থ থাকে, অকোষীয় একটা জেলি টাইপের পদার্থ, যেই পদার্থটার নাম হলো মেসোগ্লিয়া। তাহলে যেসব প্রাণীতে শুধু এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকবে আর মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া নামক পদার্থ থাকবে, সেই সব প্রাণীকে আমরা বলছি দ্বিস্তরী। দ্বিস্তরী। তাহলে যেসব অনুন্নত প্রাণী রয়েছে সেগুলো হলো দ্বিস্তরী প্রাণী, আর তার চেয়ে উন্নত যে প্রাণীগুলো রয়েছে সেগুলো হলো ত্রিস্তরী প্রাণী। ক্লিয়ার? তাহলে দেখো, এটাই হলো তোমার গ্যাস্ট্রুলা পর্যায়ের অংশ। ওকে, এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। গ্যাস্ট্রুলা জিনিসটা কি, স্তর জিনিসটা কি, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম জিনিসগুলো কি, এগুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে এই এক্টোডার্ম, এই কোষগুলো থেকে কিছু জিনিস তৈরি হবে আমাদের শরীরে, যেমন ত্বক তৈরি হবে। এই ভিতরে যে এন্ডোডার্ম, এগুলো থেকে কিছু অঙ্গ তৈরি হবে, আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গগুলো তৈরি হবে। আর এই মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র, এই জিনিসগুলো তৈরি হবে, রক্ত সংবহন তন্ত্র, এই জিনিসগুলো তৈরি হবে মেসোডার্ম থেকে। এক একটা স্তর থেকে এক এক ধরনের জিনিস তৈরি হয় আমাদের শরীরে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন
এখন এই যে আমরা যে জাইগোটের কথা বললাম, এই জাইগোটের যে কথাটা বললাম, এই জাইগোটের মধ্যে কি কি থাকে আমরা একটু জিনিসটা দেখি। তাহলে ডিমের কুসুম থাকে, ডিমের কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে আমরা জাইগোটকে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হলো হলোব্লাস্টিক আর একটা হলো মেরোব্লাস্টিক। ঠিক আছে, ক্লিভেজটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। আমি তোমাকে জিনিসটা বলি। মনে করো এটা একটা জাইগোট, এই যে এই পুরো অংশটা জাইগোট, যে জাইগোটের মধ্যে ডিম থাকে, এই যে ডিম, ঠিক আছে, ডিমের কুসুম, ডিম তো বলবো না, ডিমের কুসুম, এই যে কুসুম, কুসুমগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এটা মনে করো একটা জাইগোট, যে জাইগোটের চারপাশে সাইটোপ্লাজমে ছড়ানো আছে। ওকে, আচ্ছা আচ্ছা, বলতো এই জাইগোট যদি এখন বিভাজিত হয়, কোষ বিভাজন যদি হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে এই যে এভাবে করে চারটা যদি কোষ বিভাজন হয়, তাহলে প্রত্যেকটা কোষে কুসুমের পরিমাণ কি সমান সমান চলে যাবে? যাবে না? তাহলে এই ধরনের ক্লিভেজকে, ক্লিভেজ মানে আমরা জানি এককোষী জাইগোট থেকে বহুকোষী ভ্রূণ তৈরি হলে তাকে বলা হয় ক্লিভেজ, তাই না? তাহলে এখানে যে চারটা কোষ তৈরি হলো, এই চারটা থেকে আরো কোষ যে তৈরি হবে, ধরো এই যে এই কোষগুলো যে তৈরি হবে, তাহলে বলতো প্রত্যেকটা কোষের মধ্যে ডিমের কুসুমের পরিমাণ সমান সমান থাকবে কিনা? থাকবে। তাহলে এই ধরনের ক্লিভেজকে আমরা বলছি হলোব্লাস্টিক ক্লিভেজ। হলো কথাটা আসে পুরো থেকে, হোল, HOLE, হলো মানে পুরোটাই, পুরোটার মধ্যেই ডিমের কুসুম সমান সমান থাকবে। এই ধরনের আমরা ক্লিভেজকে বলছি হলোব্লাস্টিক। আর মেরোব্লাস্টিক মানে হলো, দেখো একটা অংশে, দেখো এখানে জাইগোটের যে প্রান্তে কুসুম থাকে সেই প্রান্তটাকে আমরা বলছি ভেজিটাল পোল। ভেজিটাল পোল, ভেজিটেবল থেকে আমরা পুষ্টি পাই, তার মানে ভেজিটাল পোল থেকে, কুসুম থেকে জাইগোটটা পুষ্টি পাবে। ওকে, আর যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে, এটা হলো নিউক্লিয়াস, এবং তার চারপাশে সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকবে, এই যে এগুলো মনে করো সাইটোপ্লাজম। তাহলে যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে সেই প্রান্তটাকে আমরা বলছি অ্যানিমেল পোল। ওকে, আচ্ছা, যদি জাইগোটটা এমন ভাবে বিভাজিত হচ্ছে, মনে করো বিভাজনটা এমন ভাবে হচ্ছে যে শুধু নিউক্লিয়াসের মধ্যে বিভাজন হচ্ছে আর সাইটোপ্লাজমের মধ্যে, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে বিভাজন, তাহলে বিভাজনটা কি রকম হবে দেখো তো। একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, 1 2 3 4, তার মানে ভেজিটাল পোলে কোনো বিভাজন হচ্ছে না। যদি বিভাজনটা শুধুমাত্র অ্যানিমেল পোলের দিকে হয়, ওকে, তাহলে এই ধরনের বিভাজনকে আমরা বলছি মেরোব্লাস্টিক ক্লিভেজ। ওকে, মনে রাখবা সহজে, মেরো কথাটার সাথে মেরুর একটা সম্পর্ক রয়েছে, মেরু মানে মেরু, তাহলে মেরুর দিকে যে ক্লিভেজটা হবে, যে কোষ বিভাজনটা হবে, এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলছি মেরোব্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা বলতো, তাহলে এই কোষ বিভাজনটা কি সম্পূর্ণ কোষ বিভাজন, পুরো জাইগোট জুড়ে কোষ বিভাজনটা হয়েছে নাকি আংশিক হয়েছে? আংশিক। তাহলে জাইগোটে যদি আংশিক কোষ বিভাজন হয়, এই বিভাজনকে আমরা বলছি মেরোব্লাস্টিক ক্লিভেজ। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসলে বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজকে আমরা আবার অন্যভাবে ভাগ করতে পারি। বিভাজন তল, যে ক্লিভেজ গুলো কোন তল বরাবর বিভাজিত হচ্ছে, সেটা কি অনুপ্রস্থভাবে বিভাজিত হচ্ছে নাকি অনুদৈর্ঘ্যভাবে, কিভাবে বিভাজিত হচ্ছে, এর উপর ভিত্তি করে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো অরিও ক্লিভেজ, একটা হলো সর্পিল ক্লিভেজ, এবং আরেকটা হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। মনে রাখবে ক্লিভেজ মানেই হলো জাইগোটের বিভাজন। অরিও ক্লিভেজ জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম ছবিটা দেখো, এটা একটা জাইগোট। ওকে, তাহলে জাইগোটের কোষ বিভাজন হচ্ছে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, তাই না? এই চারটা থেকে আবার যদি কোষ বিভাজন আরো হয়, হতেই থাকবে। এই যে চারটা, এই চারটা থেকে আবার আটটা হবে, তাই না? 1 2 3 4 5 6 7 8, আটটা হবে। এভাবে আটটা থেকে 16টা, 16টা থেকে 32, এভাবে কোষের সংখ্যা বাড়বে। তাহলে কিভাবে হচ্ছে জিনিসটা দেখো, প্রথমে দৈর্ঘ্য বরাবর, পরে প্রস্থ বরাবর, অনুদৈর্ঘ্য, এখানে প্রথমে অনুদৈর্ঘ্য ভাবে হবে। হ্যাঁ, জিনিসটা একটু আমি ইয়ে করে দিই। হ্যাঁ, এই যে প্রথমে হবে এটা অনুদৈর্ঘ্য ভাবে, এই যে অনুদৈর্ঘ্য ভাবে প্রথমে বিভাজনটা হবে, পরের বিভাজনটা হবে অনুপ্রস্থ ভাবে। এই যে, তাহলে প্রথমে অনুদৈর্ঘ্য ভাবে বিভাজন হবে জাইগোট, পরের বিভাজনটা হবে অনুপ্রস্থ ভাবে, চারটা। এরপরে আবার এই কোষগুলোর মধ্যে অনুদৈর্ঘ্য ভাবে বিভাজন হবে,
তারপরে আবার অনুপ্রস্থভাবে বিভাজন হবে, এভাবে করে বিভাজন চলতে থাকবে। তাহলে জাইগোটের এই ধরনের বিভাজনকে আমরা বলছি অরিও ক্লিভেজ। তাহলে অরিও ক্লিভেজে দেখো সমান সমান কোষ পাচ্ছি আমরা, সমান সমান কোষ পাচ্ছি, তাহলে সুষমভাবে বণ্টিত কোষ পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, সর্পিল ক্লিভেজে কি হয় দেখি আমরা। আমরা জানি যে একটা জাইগোটের মধ্যে এক পাশে নিউক্লিয়াস থাকে আর এক পাশে ডিম থাকে বা কুসুম থাকে, ডিমের কুসুম থাকে, ঠিক আছে, কুসুম থাকে। আচ্ছা, এই জাইগোটের মধ্যে এখন কোষ বিভাজন হবে, তাহলে কোষ বিভাজনটা কিভাবে হবে দেখো তো। কোষ বিভাজনটা যদি হতে হয় তাহলে কিভাবে হবে? প্রথমে কোষ বিভাজনটা হবে অনুদৈর্ঘ্যভাবে। তাহলে আমরা প্রথমে অনুদৈর্ঘ্যভাবে একটু আঁকি। কোষ বিভাজনটা অনুদৈর্ঘ্যভাবে, এই যে অনুদৈর্ঘ্যভাবে কোষ বিভাজন হলো, তাই না? অনুদৈর্ঘ্যভাবে। আচ্ছা, তারপরে কিভাবে হবে? এই যে অনুদৈর্ঘ্যভাবে হলো। তারপরে কিভাবে হবে? পরের ধাপে অনুপ্রস্থভাবে কোষ বিভাজনটা হবে। হলো। আচ্ছা দেখো তো, এইভাবে যদি কোষ বিভাজন হয় তাহলে এই কোষের সাথে একটু নিউক্লিয়াস, এই কোষের সাথে একটু নিউক্লিয়াস, এই কোষের সাথে একটু কুসুম, আর এই কোষের সাথে একটু কুসুম পাবো না? বুঝতে পারছো জিনিসটা? হুম? আচ্ছা, তাহলে দেখো ওই কোষটাই আমি আলাদা করে লিখেছি। এই যে একটু এই কোষের সাথে নিউক্লিয়াস এখানে, এই কোষের সাথে নিউক্লিয়াস এখানে, এই কোষের সাথে ডিম কুসুম এখানে, এই কোষের সাথে কুসুম এখানে। সর্পিলাকারে যেটা হবে, যে কারণে এটার নাম সর্পিলাকার, সেটা হলো যে এখন এই কোষগুলো স্থান পরিবর্তন করবে। এটা হলো অ্যানিমেল পোল, এটা ভেজিটাল পোল। নিউক্লিয়াস যেদিকে থাকে সেটাকে বলা হয় অ্যানিমেল পোল, আর কুসুম যেদিকে থাকে সেটাকে বলা হয় ভেজিটাল পোল। আমরা জানি অ্যানিমেল পোলের কোষগুলো, কিছু কোষ চলে আসবে ভেজিটাল পোলের কাছে, আর ভেজিটাল পোলের কিছু কোষ চলে যাবে অ্যানিমেল পোলের কাছে। তুমি দেখো তো, একটু লক্ষ্য করো তো, অ্যানিমেল পোল, কিন্তু এই কোষটা কোথাকার কোষ ছিল বলো তো? ভেজিটাল পোলের কোষ ছিল না? তাহলে ভেজিটাল পোলের কোষ চলে গেছে কোথায়? অ্যানিমেল পোলের কাছে। আবার অ্যানিমেল পোলের কিছু কোষ চলে গেছে কোথায়? ভেজিটাল পোলের কাছে। গেছে? তাহলে এই যে চক্রাকারে ঘুরলো, একটু ওই যে বাঁকা হয়ে চলে গেছে না, এই জন্য এটাকে বলছি আমরা সর্পিল ক্লিভেজ। এই ধরনের ক্লিভেজকে আমরা বলছি সর্পিল ক্লিভেজ। স্থান পরিবর্তন করে, অ্যানিমেল পোলের কোষগুলো চলে যায় ভেজিটাল পোলের কাছে, আবার ভেজিটাল পোলের যে কোষ, সেই কোষটা চলে যায় অ্যানিমেল পোলের কাছে। ওকে? আচ্ছা, বাকি থাকে হলো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ জিনিসটাকে আমরা একটু দেখি। তাহলে আবার আগের মতো, এবং এবং একটা জিনিস দেখো তো, লক্ষ্য করো তো, খুব ভালো করে লক্ষ্য করো। ক্লিভেজের এটা হলো প্রথম বিভাজন, ক্লিভেজের এটা হলো দ্বিতীয় বিভাজন, তাই না? তাহলে সর্পিল ক্লিভেজে ঘটনা ঘটে কখন? যখন তৃতীয় ক্লিভেজ শুরু হয়। বুঝতে পারছো কথাটা? তার মানে দ্বিতীয় ক্লিভেজ পর্যন্ত এটা নরমাল অরিও ক্লিভেজের মতোই থাকবে, বাট যখন তৃতীয় বিভাজন হবে, তৃতীয় বিভাজন ঘটার সময় এই ঘটনাগুলো ঘটবে, এই কোষগুলো স্থান বিনিময় করবে। ওকে? একই ঘটনা ঘটবে হলো দ্বিপার্শ্বীয়র ক্ষেত্রেও। কি ঘটনা দেখো, এটা হলো একটা জাইগোট, জাইগোট থেকে প্রথমে অনুদৈর্ঘ্যভাবে কোষ বিভাজন হচ্ছে, দুইটা কোষ, দেন এখান থেকে অনুপ্রস্থভাবে কোষ বিভাজন হচ্ছে, তাহলে চারটা কোষ। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত কি অরিও ক্লিভেজের মতোই, তাই না? এরপরে ঘটনাটা ঘটবে, কি ঘটনা? আমরা জানি চারটা কোষ থেকে অরিও ক্লিভেজে কয়টা কোষ হবে? আটটা কোষ। এই আটটা কোষ যখন তৈরি হবে, এই আটটা কোষ এরা দুইটা ভিন্ন তলে অবস্থান করবে মধ্যরেখা বরাবর। এই দেখো, এটা হলো মধ্যরেখা বরাবর, মধ্যরেখা বরাবর অনুপ্রস্থভাবে দুইটা ভিন্ন তলে, দেখো এটা উপরের তল, এটা নিচের তল, দুইটা ভিন্ন তলে অবস্থান করবে এই আটটা কোষ। তাহলে দেখো, উপরে হলো চারটা কোষ, নিচে আসলো চারটা কোষ, এই টোটাল আটটা কোষ। বুঝতে পারছো কেন আটটা কোষ? কারণ আমরা বলেছিলাম যে চারটা থেকে আটটা হয়, আটটা থেকে 16টা হয়, 16টা থেকে 32টা হয়। তাহলে এই যে যে আটটা কোষ, এই আটটা কোষ পাশাপাশি আর থাকলো না, এই আটটা কোষ দুটা ভিন্ন তলে চলে গেল। ওকে, মধ্যরেখা বরাবর দুটো ভিন্ন তলে চলে গেল, তাহলে চারটা চারটা, টোটাল আটটা কোষ। তাহলে এই ধরনের ক্লিভেজকে আমরা বলছি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এই তিনটা জিনিস বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও।
ওকে, ভেরি গুড, ভেরি গুড। এগুলো কিন্তু খুবই জটিল জিনিস। হ্যাঁ, বাট তোমরা এত সহজে কেন বুঝতে পারছো আমি এটাই বুঝতে পারছি না, যে এই জটিল জিনিসগুলো এত সহজে বোঝা উচিত ছিল না। হ্যাঁ, বাট তোমরা হয়তো খুবই ব্রিলিয়ান্ট, এই জন্য ধরতে পারতেছো জিনিসগুলো। ওকে, এবার আসো ভ্রূণ স্তর জিনিসটা কি। ভ্রূণ স্তর জিনিসটা কি? আচ্ছা, তাহলে আমরা অলরেডি বলেছি একটোডাম, মেসোডাম, এন্ডোডামের কথা মনে আছে? তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ভ্রূণ স্তর। তাহলে গ্যাস্ট্রুলা অবস্থায় ভ্রূণের মধ্যে যে 3টা স্তর দেখা যায় বা 2টা স্তর দেখা যায় সেটাকে আমরা বলছি ভ্রূণ স্তর। ঠিক আছে? তাহলে এই ভ্রূণ স্তরের উপর আমরা 2 ভাগে ভাগ করতে পারি প্রাণীকে। একটা হলো দ্বিস্তরী এবং আরেকটা হলো ত্রিস্তরী। তাহলে দেখো, এই যে একটোডাম, আর ভেতরের এই কোষগুলো হলো একটোডাম, আর এই কোষগুলো হলো এন্ডোডাম। মাঝখানে এটা হলো মেসোগ্লিয়া নামক পর্দা। মাঝখানে কিন্তু কোনো কোষ নাই। হ্যাঁ, মেসোগ্লিয়া নামক পর্দা। তাহলে এটা হলো দ্বিস্তরী। দ্বিস্তরী, 2টা স্তর, একটোডাম রয়েছে আর শুধুমাত্র এন্ডোডাম রয়েছে। আর এর মধ্যে দেখো একটোডাম, এই কোষটা হলো একটোডাম, এই কোষটা হলো এন্ডোডাম, আর মাঝখানে হলো দেখো মেসোডাম নামে কোষ রয়েছে, গোলাপি কালারের দেখো কোষ। তাহলে 3টা স্তর রয়েছে। এই প্রাণীটাকে আমরা বলছি, বা এই জায়গাটাকে আমরা বলছি ত্রিস্তরী। ঠিক আছে? তাহলে ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে আমরা 3টা স্তরে ভাগ করতে পারি, ত্রিস্তরী, দ্বিস্তরী এবং ত্রিস্তরী। ওকে, ক্লিয়ার? এবার আসো প্রতিসাম্য জিনিসটা কি। প্রতিসাম্য জিনিসটা কি? আচ্ছা, তবে কি ক্লিয়ার? জিনিসগুলো ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, একটু জানাও আগে ক্লিয়ার কিনা। দ্বিস্তরী, ত্রিস্তরী এগুলো কিন্তু বুঝতে হবে। ওকে, ভেরি গুড। ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ওকে, ঠিক আছে। কমেন্ট অফ। রিপিট করবো কেন? এই যে তোমরা রেকর্ডেড ভিডিও দেখে নিও, টেনে টেনে দেখে নিও, তখন একই কথা বারবার রিপিট করলে তো শেষ করতে পারবে না। আচ্ছা, এখন হলো প্রতিসাম্য জিনিসটা কি। প্রতিসাম্য এই কথাটাকে যদি আমি ভাগ করি, একটা হলো প্রতি আর একটা অংশ পাচ্ছি সাম্য, 2টা মিলে হলো প্রতিসাম্য, তাই না? প্রতি মানে হলো এক, সাম্য মানে সমান। প্রতি মানে প্রত্যেক পাশে, এক বলবো না, প্রত্যেক পাশে, আর সাম্য মানে সমান। তাহলে কোনো একটা প্রাণীকে আমরা যদি এমন ভাবে কাটি, যেভাবে কাটলে প্রত্যেকটা পাশে আমরা সমান সমান অংশ পাবো। ওকে, তাহলে প্রতিসাম্যের সংজ্ঞা কিন্তু আমরা দেখো নাম থেকেই পাচ্ছি। কোনো একটা প্রাণীকে আমরা এমন ভাবে যদি কাটি যে কাটার ফলে প্রাণীর প্রতি পাশ থেকে আমরা সমান সমান অংশ পাবো, সেই জিনিসটাকে আমরা বলছি প্রতিসাম্য। যেমন ধরো, মনে করো এটা একটা প্রাণী, প্রাণীটা একটু গোল। ওকে, আচ্ছা দেখো তো, এই প্রাণীটাকে আমি যদি মাঝখান বরাবর এভাবে কেটে দিই, তাহলে কি 2টা সমান অংশ ভাগ পাবো? পাবো। তাহলে এটাকে বলছি আমরা প্রতিসাম্য। আমি যদি আমাকে এই বরাবর কাটি, মাঝখান বরাবর কেটে দিই, তাহলে 2 পাশে 2টা সমান অংশ পাবো না? এদিকে ডান হাত, এদিকে বাম হাত, এদিকে ডান চোখ, এদিকে বাম চোখ, তাহলে 2 অংশে সমান অংশ পাবো। তাহলে এটাই হলো প্রতিসাম্য। ওকে, আচ্ছা, তাহলে দেখো, প্রাণীর মাঝখান বরাবর 2 পাশের সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান, 2 পাশে, প্রতি মানে 2টা পাশে। ওকে, আচ্ছা, এখন এই প্রতিসাম্য কয়েক ধরনের রয়েছে। যেমন একটা হলো গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য মানে কি? গোল টাইপের কোনো একটা বস্তুকে আমরা যেভাবে ইচ্ছে যদি কাটি, তাহলে আমরা সমান অংশ পাবো। যেমন ধরো এই অংশটাকে, এটাকে আমি যদি এভাবে কাটি, তাহলে 2টা সমান অংশ পাবো। এই জিনিসটাকে আমি এভাবে না কেটে আমি যদি এই জিনিসটাকে লম্বালম্বি কোনাকুনি বরাবর কাটি, তাহলে কিন্তু 2টা সমান অংশ পাবো। বুঝতে পারছো? তাহলে গোল অংশকে আমি কেন্দ্র বরাবর যেভাবেই কাটি না কেন আমি কিন্তু সমান সমান অংশ পাবো। এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলছি গোলীয় প্রতিসাম্য। কোন কোন প্রাণীতে দেখা যায় এটা আমরা একটু মনে রাখবো। ভোর হলো দিয়ে মনে রাখবো, ভোর হলো। ভিতে হলো ভলভক্স, আরতে হলো রেডিওলারিয়া, আর এইচতে হলো হ্যালিওজোয়া। এই প্রাণীদের মধ্যে আমরা গোলীয় প্রতিসাম্য দেখতে পাই। ওকে, আচ্ছা, এরপর আসো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য জিনিসটা কি? অরীয় প্রতিসাম্য মানে হলো যে, আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই,
যে মনে করো এটা হলো হাইড্রার মুখ, হ্যাঁ, হাইড্রার মধ্যে কোষিকা রয়েছে, মনে করো এটা একটা কোষিকা, আমি একটু বড় করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মনে করো হাইড্রার মুখ, ওকে, এটা হলো হাইড্রার কোষিকা, এটা মনে করো এটা একটা কোষিকা, এটা একটা কোষিকা, এটা একটা কোষিকা, 3 4, হ্যাঁ, মনে করো এটা একটা কোষিকা, 5 কোষিকা, এগুলো হাইড্রার মুখ আর এগুলো হলো কোষিকা। আচ্ছা, এটাকে আমি যদি এখন ভাগ করি, দেখো কিভাবে ভাগ করব, খুব লক্ষ্য করো ভালো করে। এখান থেকে আমি মাঝখান দিয়ে এই কেন্দ্র পর্যন্ত একটা টান দিলাম, ব্যাসার্ধ নিলাম, ওকে, এই যে, আবার এখান থেকে আমি ব্যাসার্ধ নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, দেখো তো, দেখো আমি যদি এভাবে কাটি, খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো তো এই অংশটুকু আমি যে পাচ্ছি, এই অংশে এই খণ্ড, এখানে একটা কোষিকা, এই অংশটুকুতে খণ্ড, এখানে একটা কোষিকা, একটা খণ্ড কোষিকা, একটা খণ্ড কোষিকা, একটা খণ্ড কোষিকা। তাহলে আমি দেখো মধ্যরেখা বরাবর, প্রাণীটাকে যদি আমি মধ্যরেখা বরাবর কাটতে চাই, তাহলে কাটলে আমি কি 2 এর বেশি অংশ পাচ্ছি না? কয়টা অংশ পাচ্ছি? 1 2 3 4 5টা, 5টা অংশে পাচ্ছি, 5টা অংশ পাচ্ছি। তাহলে কোনো একটা প্রাণীকে আমি যদি মধ্যরেখা বরাবর, কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটতে চাই, কেটে যদি দেখি 5টা অংশ মানে 2 এর বেশি অংশ পাওয়া যায়, তাহলে সেই প্রাণীটাকে বা সেই প্রতিসাম্যকে বলছি আমরা অরীয় প্রতিসাম্য। ওকে, সেই ধরনের প্রতিসাম্যর নাম হলো অরীয় প্রতিসাম্য। ক্লিয়ার? তাহলে এটা আমরা হাইড্রার মধ্যে দেখতে পাই। তাহলে এটা মনে রাখতে পারি, সির জলে হাইড্রা, সিতে হলো সি অ্যানিমন, জেতে জেলিফিশ, আর হাইড্রাতে তো হাইড্রা। এই প্রাণীদের ক্ষেত্রে আমরা অরীয় প্রতিসাম্য দেখতে পাই। ক্লিয়ার? ওকে, এরপর আসো দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্য জিনিসটা কি? আচ্ছা দেখো, এটা একটা প্রাণী, এই প্রাণীকে আমি প্রথমে লম্বালম্বি এভাবে কাটলাম, লম্বালম্বি। আচ্ছা, লম্বালম্বি যদি কাটি এই প্রাণীটাকে, লক্ষ্য করো তো, এই প্রাণীর এক পাশে এরকম একটা সুতার অংশ আর এই অংশটা আলাদা হয়ে গেল, আবার এই পাশে এই অংশ এবং সুতার অংশটা আলাদা হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন এই প্রাণীটাকে আমি এভাবে লম্বালম্বি না কেটে আমি পাশাপাশি কাটবো। বুঝতে পারছো কিভাবে? এইভাবে করে, যেন এই প্রাণীটা সামনে এবং পেছনের অংশে ভাগ হয়ে যায়। যেমন ব্যাপারটা এরকম যে আমাকে তুমি লম্বালম্বি করে কাটলে, তাহলে লম্বালম্বি করে কাটলে আমার ডান অংশ এবং বাম অংশে আমি ভাগ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাকে যদি তুমি এভাবে করে কাটো, এভাবে করে, এই যে এভাবে করে, তাহলে আমার কি হবে? সামনের অংশ এবং পেছনের অংশ আলাদা হয়ে যাবে। তো প্রাণীটাকে আমি এখন এভাবে যদি কাটি, তাহলে প্রাণীটার সামনের অংশ এবং পেছনের অংশ আলাদা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবং দেখো প্রাণীটাকে আমি ওইভাবেই কাটলাম, এই যে এভাবে করে, তাহলে প্রাণীটা 4টা টুকরো পরিণত হয়ে গেল। দেখো, 1টা 2টা 3টা 4টা, এবং এই যে যে টুকরোগুলোতে পরিণত হয়ে গেছে, এই টুকরোগুলোকে আমি যদি আবার জোড়া লাগাই, এই পুরো প্রাণীটাই কিন্তু আমি পাবো। বুঝতে পারছো? তাহলে দ্বি অরীয় প্রতিসাম্য জিনিসটা কি? দ্বি অরীয় মানে হলো কোনো একটা প্রাণীকে যদি আমি 2টা তলে কাটি, 2টা তলে, লম্বালম্বি এবং পাশাপাশি 2টা তল বরাবর যদি কাটি এবং সেটা যদি সমকোণ উৎপন্ন করে, দেখো সমকোণ তৈরি করেছে, এই যে সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি, আমরা জানি যে সমকোণ, এই যে সমকোণ, এই যে সমকোণ, তাহলে 2টা তল যদি সমকোণ তৈরি করে, তাহলে এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলছি দ্বি অরীয় প্রতিসাম্য। এই ধরনের প্রতিসাম্যের নামই হলো দ্বি অরীয় প্রতিসাম্য। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা মনে রাখতে পারো, সি যুক্ত প্রাণী, ঠিক আছে, সি পর্বভুক্ত প্রাণীর মধ্যে এগুলো দেখা যায়। এরপর আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় মানে 2টা পাশই সমান হবে। যেমন মানুষ, আমাকে তুমি লম্বালম্বি করে কাটো, আমাকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি কাটা হয়, তাহলে আমার 2টা অংশ সমান হয়ে যাবে না? সমান 2টা ভাগে ভাগ হয়ে যাবে। এই ধরনের প্রতিসাম্যকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যদি কোনো একটা প্রাণীকে কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটলে সেই প্রাণীটা
সমান দুটো অংশে ভাগ হয়ে যায়, ডান এবং বাম অংশে যদি ভাগ হয়ে যায়, ডান অর্ধেক এবং বাম অর্ধাংশে যদি ভাগ হয়ে যায়, এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলছি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যেমন মানুষ, প্রজাপতি। ঠিক আছে, ওকে। আর কিছু প্রাণী আছে যাদেরকে তুমি কোনোভাবে ভাগ করতে পারবে না, মানে দুইটা সমান অংশ তুমি পাবা না, তাদেরকে বলছি আমরা অপ্রতিসাম্য। যেমন ধরো এই প্রাণীটাকে তুমি যদি ভাগ করতে চাও, এই প্রাণীটাকে তুমি, এই প্রাণীটা তো পুরোটা জুড়ে এই প্রাণী, তুমি যদি এই মাঝখান বরাবর কাটো, এই প্রাণীটা সমান অংশ তুমি পাবা না, এই প্রাণীটা সমান অংশ পাবা না। আবার তুমি এইভাবে করে কাটো, তারপরেও সমান অংশ পাবা না প্রত্যেকটা অংশ। তাহলে যেসব প্রাণীকে তুমি ভাগ করলে সমান অংশ পাবা না, সেই প্রাণীগুলোকে আমরা বলছি অপ্রতিসাম্য, ভাগ করতে পারি না। ওকে, তো এই জিনিসটা বুঝছো কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও, প্রতিসাম্য জিনিসগুলো কি, সবাই একটু কমেন্টে জানাও। ওকে, ভেরি গুড। ওকে ওকে, কমেন্ট অফ। এখন এই যে প্রতিসাম্যের যে উদাহরণগুলো, এগুলো তোমাদের জন্য ফরজ, এই উদাহরণগুলো তোমাদের জন্য ফরজ। কেন ফরজ বললাম? কারণ হলো এই উদাহরণগুলো থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, সেটা মেডিকেল হোক, ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, এই উদাহরণগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে। প্রমাণ কি? তোমার কাছে যদি বিগত বছরের ভর্তি পরীক্ষার গাইড থাকে, তুমি গাইডগুলো খুললে দেখবে যে প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন আসে এমসিকিউ, যে নিচের কোনটি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ, নিচের কোনটি অরীয় প্রতিসাম্যের উদাহরণ, নিচের কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ, নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয়, নিচের কোনটি অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয়। এভাবে করে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এই উদাহরণগুলো থেকে। এই জন্য এই উদাহরণগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ওকে ওকে, তাহলে অপ্রতিসাম্যের উদাহরণ কিভাবে মনে রাখতে পারো? শ্বাস দিয়ে মনে রাখতে পারো, সাথে হলো আপেল শামুক, আর দন্ত সাথে হলো স্পঞ্জ, এই দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, এবার আসো খণ্ডায়ন জিনিসটা কি। খণ্ডায়ন, খণ্ডায়ন মানে খণ্ড, তোমরা নামটা শুনে বুঝতে পারছো, খণ্ড। তো কোনো প্রাণীর শরীর যদি খণ্ড খণ্ড দিয়ে তৈরি হয়, সেই জিনিসটাকে আমরা বলছি খণ্ডায়ন। তাহলে লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডের পুনরাবৃত্তি। যেমন দেখো, এই দেখো, এই যে এর শরীরটা দেখো, এই যে খণ্ড খণ্ড দিয়ে তৈরি না, দেখো তো খণ্ড খণ্ড, তাহলে একই রকম খণ্ড পুনরাবৃত্তি হয়েছে, পুনরাবৃত্তি মানে বারবার আসছে, তাহলে এই খণ্ড, এই জিনিসটাকে আমরা বলছি খণ্ডায়ন। যেমন এখানে দেখো, এই যে খণ্ড, এই যে খণ্ড, এই যে খণ্ড, এই যে খণ্ড, তাহলে লম্বালম্বী অক্ষ বরাবর, এই যে লম্বালম্বী অক্ষ, লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডের পুনরাবৃত্তি যদি হয়, তখন তাকে আমরা বলছি খণ্ডায়ন। ওকে, বা সেগমেন্টেশন বা মেটামেরিজম। ক্লিয়ার? আচ্ছা, এই খণ্ডায়ন আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, বিভিন্ন রকমের খণ্ডায়ন রয়েছে। যেমন সমখণ্ডায়ন, সম মানে সমান, খণ্ডায়নগুলো যদি একই রকম সমান হয়, দেখো একই রকম খণ্ডায়নগুলো দেখতে একই রকম সমান, এই ধরনের খণ্ডায়নকে আমরা বলছি সমখণ্ডায়ন। বাট এই খণ্ডায়নগুলো একটু দেখো তো, এই খণ্ডটা যতটুকু, এই খণ্ডটা আরেকটু বড়, আবার এই খণ্ডটা দেখো আরেকটু ছোট, এই খণ্ডটা আবার একটু কেমন, এই খণ্ড, এই খণ্ড, তাই না? আর খণ্ডগুলো যদি সমান না হয়, যদি সমান না হয়ে থাকে, তাহলে তাকে আমরা বলছি অসমখণ্ডায়ন। অসম মানে সমান না, তাই না? যেমন আমরা বিভিন্ন পতঙ্গের ক্ষেত্রে দেখতে পাই, তাই না? মাছির ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে? ঘাস ফড়িং এর ক্ষেত্রে আমরা দেখতে পাই অসমখণ্ডায়ন, মানে তার শরীরটা দেখবা সমান খণ্ড দিয়ে তৈরি না। বাট তুমি একটা কেঁচোর শরীর যদি দেখো, কেঁচো, তাহলে কেঁচোর দেখবা শরীরটা সমান খণ্ড খণ্ড, রিং রিং দিয়ে তৈরি, রিং, রিং এর মতো, আংটির মতো সমান সমান খণ্ড দিয়ে তৈরি। ওকে, আচ্ছা। আর যেসব প্রাণীতে কোনো খণ্ড থাকে না, সেগুলোকে আমরা বলছি খণ্ডকায়ন বিহীন প্রাণী। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে, ইভেন এইচএসসি বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচের কোনটি সমখণ্ডায়ন বিশিষ্ট প্রাণী, নিচের কোনটি অসমখণ্ডায়ন বিশিষ্ট প্রাণী, নিচের কোনটিতে খণ্ডায়ন নেই, এভাবে করে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। ওকে, আচ্ছা, তাহলে খণ্ডায়ন জিনিসটা বুঝছো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও, খণ্ডায়ন জিনিসটা বোঝা গেছে কিনা।
কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি তখন থেকে লক্ষ্য করছি, যে টপিকসটাই বলতেছে বুঝছো কিনা, না না না, তোমরা কি কিছুই বুঝো না? হ্যাঁ, এই তোমরা কি আমার কথা বুঝো না? মানে কিছু আছে যে মানে এদের সংখ্যাটা কম, খুবই কম, খুবই কম, বাট না মানে যখনই যেটা বলি যে এটা বুঝছো কিনা, না না। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবং এই যে আমরা যে খণ্ডায়নের কথা বলছি, খণ্ড এগুলো যে পৃথিবীর সব প্রাণীতে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ আমরা দেখেছি খণ্ডায়ন নাই। মানুষের মধ্যে খণ্ডায়ন আছে? মানুষ কি খণ্ডায়নযুক্ত প্রাণী না? ওকে, ঠিক আছে। তার মানে খণ্ডায়ন এগুলো সব প্রাণীর মধ্যে থাকবে তা না, নাও থাকতে পারে, না থাকলে নাই, তোমার কি, তাই না? কার বাপের কি, থাকলেই বা কি আর না থাকলেই বা কি। ধরো পতঙ্গের খণ্ডায়ন আছে, তো তাতে তোমার কি বা যায় আসে? কেঁচোর খণ্ডায়ন আছে, এখন তুমি যদি বলো কেঁচোর খণ্ডায়ন আছে, আমি মানুষ, আমার কেন খণ্ডায়ন নাই, এ আমি মানি না, এটা তো চিন্তা করা অমূলক। থাকলেই বা কি আর না থাকলেই বা তোমার সমস্যা কি? ওকে, এবার আসো অঞ্চলায়ন জিনিসটা কি। অঞ্চলায়ন, অঞ্চলায়ন, আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করো। এই শরীরটা দেখো তো, এই যে এটা একটা খণ্ড, হুম, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, হুম, এই যে খণ্ড 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 খণ্ড, আর এটা তো উপরে এর পাখা, হুম, আচ্ছা। আবার এই মাথার মধ্যে এখানে দেখো খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, হ্যাঁ, এখানেও অনেকগুলো খণ্ড। ওকে, এই যে এটা একটা খণ্ড। ওকে, আমরা পড়বো এখন অঞ্চলায়ন জিনিসটা কি। আচ্ছা দেখো, অঞ্চলায়ন মানে হলো অনেকগুলো খণ্ড মিলে নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে। যেমন এখানে যে খণ্ডগুলো রয়েছে দেখো, এই খণ্ডগুলো মিলিত হয়ে তৈরি করেছে কি এর মাথা। ওকে, আবার এখানে যে খণ্ডটা রয়েছে, এখানকার খণ্ডগুলো, এই খণ্ডগুলো তৈরি, এই খণ্ডগুলো মিলে কি তৈরি করেছে, এর গ্রীবা অঞ্চল। এখানকার যে খণ্ডগুলো রয়েছে দেখো, এই খণ্ডগুলো কি তৈরি করেছে, এর উদর অঞ্চল, তাই না? তার মানে অঞ্চলায়ন জিনিসটা কি? অঞ্চলায়নটা হলো যে এই যে যে খণ্ডর কথাগুলো আমরা বলছি, এই খণ্ডগুলো মিলিত হয়ে নির্দিষ্ট কিছু অংশ তৈরি করে। অনেকগুলো খণ্ডাংশ মিলিত হয়ে নির্দিষ্ট কিছু অংশ তৈরি করে, এই অংশগুলোকে আমরা বলছি অঞ্চলায়ন। ওকে, তাহলে অঞ্চলায়ন আর হলো খণ্ডায়নের পার্থক্যটা কোথায়? অঞ্চলায়ন মানে হলো অনেকগুলো খণ্ড মিলে নির্দিষ্ট কিছু জিনিস তৈরি করে, নির্দিষ্ট কিছু অঞ্চল তৈরি করে, তাকে আমরা বলছি অঞ্চলায়ন। এবং প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা। যেমন এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা, এটা একটা ট্যাগমাটা। তাহলে ট্যাগমাটা কাকে বলে? প্রত্যেকটা অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা। এখানে কয়টা ট্যাগমাটা রয়েছে? 3টা ট্যাগমাটা রয়েছে, 3টা অঞ্চল রয়েছে। বুঝতে পারছো কথাগুলো? ওকে, বুঝছো অঞ্চলায়ন জিনিসটা কি? একটু কমেন্টে দেখি বুঝছি কিনা অঞ্চলায়ন। না আবার বললো না কেউ, বুঝছো নাকি এখন না বুঝলেও বুঝছি, এই যে তারপরও না। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, কমেন্ট অফ। এবার আসো উপাঙ্গ। উপাঙ্গ, উপাঙ্গ জিনিসটা কি? উপাঙ্গ জিনিসটা হলো শরীর থেকে যে জিনিসগুলো বের হবে, যে অংশগুলো আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, হাঁটতে সাহায্য করে, চলাচলে সাহায্য করে। হ্যাঁ, তাহলে শরীর থেকে বের হওয়া যে অংশগুলো বিভিন্ন রকমের কাজ করে থাকে, তাকে বলছি আমরা উপাঙ্গ। যেমন মানুষের ক্ষেত্রে আমরা হাত পা, এগুলোকে আমরা বলছি উপাঙ্গ। তারপরে তোমার মাছের ক্ষেত্রে লেজ পাখনা, এগুলোকে আমরা বলছি উপাঙ্গ। ঠিক আছে, তারপরে দেখো এই যে ফড়িং এর ক্ষেত্রে তার পাখা, পা, এগুলোকে আমরা বলছি উপাঙ্গ। ঠিক আছে, উপাঙ্গ। ওকে, এবার আসো সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র 2 ধরনের রয়েছে, আমরা জানি আমাদের রক্ত সংবহনতন্ত্র 2 ভাবে রক্ত সংবহন হয়ে থাকে। ঠিক আছে, কি কি? একটা হলো উন্মুক্ত এবং আরেকটা হলো বদ্ধ। দেখো তোমরা এখানে একটু লক্ষ্য করো এই ছবিটা, দেখো এটা হলো হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয় রক্তনালীর মাধ্যমে। এই রক্তগুলো প্রথমে যায় ফাঁকা জায়গায়,
এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলছি হিমোসিল। হিমোসিল ফাঁকা জায়গাটার নাম। এই হিমোসিল নামক ফাঁকা জায়গায় রক্ত এসে প্রথমে জমা হয়, দেন রক্তটা জমা হওয়ার পরে এই হিমোসিল থেকে আবার হৃৎপিণ্ডের মধ্যে চলে যায়। ওকে, বাট এখানে দেখো তো ঘটনাটা কি হয়। হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, দেন রক্ত এই দিক দিয়ে যাচ্ছে, রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, রক্ত যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে, আবার হৃৎপিণ্ডে ফিরে আসতেছে। তাহলে দেখো তো এখানে কি কোনো হিমোসিলে উন্মুক্ত হয়েছে রক্তগুলো? হয়নি। তাহলে রক্ত যদি হিমোসিলে উন্মুক্ত না হয়ে একটা নির্দিষ্ট রক্তনালীর মাধ্যমে বাহিত হতে থাকে, রক্তনালী থেকে যদি রক্ত বের না হয়, তাহলে এই ধরনের রক্ত সংবহনকে বলছি আমরা বদ্ধ রক্ত সংবহন। দেখো তো এটা বন্ধ হয়ে আছে না, রক্ত কি বের হতে পারছে? পাচ্ছে না। বাট এই রক্ত সংবহনে দেখো হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছে, যাওয়ার পরে সেটা একটা ফাঁকা জায়গার মধ্যে উন্মুক্ত হয়েছে বা হিমোসিলে উন্মুক্ত হয়েছে, দেন সেখান থেকে আবার রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তাহলে এই ধরনের রক্ত সংবহনকে আমরা বলছি ওপেন বা উন্মুক্ত। আর এই ধরনের রক্ত সংবহনকে আমরা বলছি বদ্ধ রক্ত সংবহন। তাহলে সংবহন তন্ত্রকে আমরা দুটো অংশ ভাগ করতে পারি, একটা হলো উন্মুক্ত এবং আরেকটা হচ্ছে বদ্ধ। ক্লিয়ার? ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা পারবো? দেখি প্রতিসাম্য কি, পারা যাবে কিনা দেখি। তোহা, মরিয়ম, সিয়াম, অপি, নূরে, নূর, হাসিন, রায়ান, সাগর। ওকে, তাহলে এটা আমরা পারবো যে কোনো তলের ভিত্তিতে মানে আঙ্গিক অবস্থান। ওকে, এরপর প্রান্তিকতা। প্রান্তিকতা, প্রান্ত মানে হলো শেষ, প্রান্ত মানে হলো শেষ। তাহলে দেহের দুই প্রান্তের গঠনে যে ভিন্নতা তাকে বলছি আমরা প্রান্তিকতা। যেমন ধরো এই যে এখানে একটা আমরা প্রাণী দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই প্রাণীটা, এই দেখো এই প্রান্ত, এই যে এই প্রান্তটা তুমি দেখো, এই প্রান্ত আর হলো এই প্রান্ত, যেটা আলাদা আলাদা না, আলাদা আলাদা, এটাকে আমরা বলছি প্রান্তিকতা। প্রান্ত মানে হলো শেষ, তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত যে ভিন্নতা, এটাকে বলছি আমরা প্রান্তিকতা। ঠিক আছে? তাহলে প্রান্তিকতে কি কি অংশ রয়েছে দেখো, এটা সামনের অংশ, তাহলে এটাকে আমরা বলছি সম্মুখ প্রান্ত। সম্মুখ প্রান্ত, এটাকে আমরা বলছি পশ্চাৎ প্রান্ত বা পিছনে, পশ্চাৎ প্রান্ত, তাই না? তারপরে এই যে পিঠের দিকে যেটা, এটাকে আমরা বলছি পৃষ্ঠদেশ বা পৃষ্ঠীয় প্রান্ত। পৃষ্ঠীয় প্রান্ত, প্রান্ত না, পৃষ্ঠদেশ। পৃষ্ঠদেশ। আর বুকের যে অংশটা, সেটাকে আমরা বলছি অঙ্কীয় দেশ। অঙ্কীয় দেশ। আর পাশে যেটা থাকে, যে পাশের অংশটা, এটাকে আমরা বলছি পার্শ্বীয় প্রান্ত বা পার্শ্বীয় অংশ। ঠিক আছে? এই হলো প্রান্তিকতার বিভিন্ন অংশ। ওকে, ক্লিয়ার? তাহলে আমি যদি এভাবে উপর হয়ে শুয়ে থাকি, তাহলে কি হবে? আমার মাথাটা হবে সম্মুখ প্রান্ত, পাটা হবে পশ্চাৎ প্রান্ত, পিঠটা হবে আমার পৃষ্ঠদেশ, বুকটা হবে অঙ্কীয় দেশ, আর সাইডটা হবে এই যে এই সাইডটা, এটা হবে পার্শ্বীয় দেশ। ব্যাপারটা এরকম। ঠিক আছে? ওকে, এবার আসো তল। তল জিনিসটা কি? আচ্ছা, তল হলো যে কোনো একটা প্রাণীকে আমরা যেভাবে কাটলে এটাকে ডান বাম অথবা সামনে পেছনে আমরা ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি, তাকে বলছি আমরা তল। তাহলে তল মানে কোনো একটা প্রাণীকে আমরা যেভাবে কাটলে তাকে ডানে বামে অথবা সামনে পেছনে আমরা ভাগ করতে পারি। যেমন আমাকে তুমি যদি ডানে বামে ভাগ করতে চাও, তাহলে কি এইভাবে করে কাটতে হবে না? এভাবে কাটতে হবে যদি ডানে এবং বামে ভাগ করতে চাও। বাট আমাকে তুমি যদি সামনে পেছনে এভাবে ভাগ করতে চাও, তাহলে আমাকে কি এভাবে কাটবে নাকি এইভাবে কাটবে?
এভাবে কাটবে। তাহলে আমাকে এই বরাবর কাটলে তুমি সামনের অংশ এবং পেছনের অংশ পাবে। ওকে, তাহলে যেই অঞ্চল বরাবর প্রাণীকে ডান বা বাম অংশে অথবা সামনে পেছনের অংশে ভাগ করা যায় তাকে আমরা বলছি, দুই ভাগ করা যায় তাকে আমরা বলছি তল। ওকে, তাহলে কি কি অংশ রয়েছে দেখো তলের? সম্মুখ তল, অনুপ্রস্থ তল, ঠিক আছে, এবং মধ্যরেখীয় তল। তাহলে এই যে মধ্যরেখীয় যে তল, এই যে মধ্যরেখীয় তল, মধ্যরেখীয় তল বরাবর কাটলে একটা মানুষকে ডান এবং বাম অংশে ভাগ করতে পারবো। ওকে, তাহলে মধ্যরেখীয় তল বরাবর যদি কাটা হয়, মধ্যরেখীয় মানে মাঝখান বরাবর, ঠিক আছে, স্যাজাইটাল বা মধ্যরেখীয়, মধ্যরেখীয়, তাহলে মধ্যরেখীয় তল বরাবর কাটলে একটা মানুষকে ডানে এবং বাম অংশে ভাগ করা যায়। তার মানে এইভাবে করে ডান এবং বাম দুইটা অংশে ভাগ করা যায় মধ্যরেখীয় তল বরাবর কাটলে। ওকে, আচ্ছা, সম্মুখ তল, সম্মুখ তল মানে হলো এইভাবে কাটলে, আমাকে তুমি যদি এভাবে কাটো, আমি সোজা হয়ে আছি, আমাকে তুমি এভাবে কাটছো, তাহলে এভাবে কাটলে আমাকে কি কি অংশ ভাগ করতে পারবো বলো তো? সামনে এবং পেছনের অংশ ভাগ করতে পারবে, তাই না? তাহলে যে তল বরাবর কাটলে কোনো একটা প্রাণী সামনে এবং পেছনে ভাগ হয়ে যায় সেই তলটাকে আমরা বলছি সম্মুখ তল। ওকে, আর যেই তল বরাবর কাটলে একটা প্রাণী সামনে মানে সামনের অর্ধেক এবং পেছনের অর্ধেকে ভাগ হয়ে যায়, যেমন আমি যদি এভাবে থাকি, মানে আমি যদি এই জিনিসটাকে বলি, এই যে এটাকে এটাকে যদি আমি এভাবে কাটি, দেখো তো, এটাকে যদি আমি এই বরাবর কাটি, লক্ষ্য করো, এভাবে যদি কাটি, তাহলে এই প্রাণী কি দুইটা অংশ ভাগ হয়ে গেল না? সামনের অংশ এবং পেছনের অংশ হলো। এই তলটাকে আমরা বলছি অনুপ্রস্থ তল, অনুপ্রস্থ, অনুপ্রস্থ তল, এই তলটাকে আমরা বলছি অনুপ্রস্থ তল। ওকে, তাহলে প্রস্থ বরাবর কাটলে যদি অংশটা সামনে এবং পেছনের অংশে ভাগ হয়ে যায় সেটাকে আমরা বলছি অনুপ্রস্থ তল। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও তো, তল জিনিসটা কি? তল জিনিসটা হলো আমি কোন বরাবর কাটতেছি সেটাকে আমরা বলছি তল। ওকে, ভেরি গুড, ক্লিয়ার? ওকে, এরপর আসো সিলোম জিনিসটা কি? সিলোম, আচ্ছা, সিলোম জিনিসটা কি? আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম একটা ছবি, তোমাদের মনে আছে কিনা আমি দেখাই, তাহলে মনে পড়বে। আচ্ছা বলো তো, এই এই ছবিটার নাম কি? একটু আগে আমি ছবিটা এঁকেছিলাম, সবাই একটু কমেন্টে জানাও। আমি যেটা আঁকছি এই ছবিটা আমি একটু আগে এঁকেছিলাম, এটার নাম কি? দেখি কে পারে। এই পুরো জিনিসটার নাম কি? পুরো জিনিসটার নাম কি? ভেরি গুড, গ্যাস্ট্রুলা, খুবই ব্রিলিয়ান্ট তোমরা। আচ্ছা, আমি এখন যে গোল্লা দিচ্ছি এই গোল্লাগুলোর নাম কি বলো? গোলাপি কালারের গোল্লাগুলোর নাম কি? হুম, মেসোডাম, ভেরি গুড, তোমরা তো মহাজ্ঞানী। হ্যাঁ, তোমরা তো মহাজ্ঞানী মনে হচ্ছে। মেসোডাম, তাই না? আচ্ছা, মেসোডাম, ভেরি গুড। আচ্ছা, এখন এই মেসোডার্মের, এই মেসোডার্মের মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, তাহলে ফাঁকা জায়গাটা আমি এখন আট করব মেসোডার্মের মাঝখানে মাঝখানে। আচ্ছা, মেসোডার্মের মাঝখানে মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে দেখো তো জিনিসটা এরকম হবে না? একটু লক্ষ্য করো জিনিসগুলো, মেসোডার্মের মাঝখানে ফাঁকা জায়গা আছে, তাহলে ছবিটা এরকম হবে কিনা, হবে কিনা, ইয়েস অর নো, তোমরা যা বলবা তাই সত্য, তা
তাহাই সত্য যাহা রচিবে তুমি, তুমি যা বলবা সেটাই সত্য। বলো, আমি যদি মেসোড্রামের মাঝখানে ফাঁকা জায়গা দিই তাহলে জিনিসটা ছবিটা দেখতে এরকম মনে হবে কিনা দেখি, একটু জানাও, তোমার মতামত জানাও, মূল্যবান মতামত। এই যে মাঝখানে ফাঁকা জায়গা হবে, ওরে বাবা হবে। আচ্ছা আচ্ছা, এখন এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা রাখলাম, এখন যদি মাঝখানে ফাঁকা জায়গাটা আমি একটা পর্দা না দিই তাহলে তো এই কোষগুলো এইখানে চলে আসবে, এই কোষগুলো ওইখানে চলে যাবে, তাই না? এই কোষগুলোকে আমি এখন একটু প্যাকেট করতে চাই, প্যাকেট। তাহলে প্যাকেট করি একটু কোষগুলোকে, এই যে প্যাকেট করে দিচ্ছি, এর উপরে একটা আবরণ দিয়ে দিচ্ছি, দেখো এর উপরে আবরণ দিয়ে দিচ্ছি, এই যে কোষগুলোর উপরে আবরণ দিয়ে দিচ্ছি, এই যে দিলাম। তাহলে দেখো তো, এই যে যে সবুজ কালারের আবরণটা দিলাম, তাহলে এই ছোট কোষগুলো এদিকে আসতে পারবে না, এই উপরের কোষগুলো এদিকে যেতে পারবে না, তাই তো? হুম হুম আচ্ছা, তাহলে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটার কথা বলছি আমরা, মাঝখানে যে ফাঁকা জায়গাটার কথা বলছি, বুঝতে পারছো? এই ফাঁকা জায়গাটার নাম হলো সিলোম, এই ফাঁকা জায়গাটার নাম হলো সিলোম। কথাটা বুঝছো কিনা আগে বলো। আচ্ছা, তাহলে এই পর্দাটার নাম হলো, এই যে সবুজ পর্দাটা দিয়েছি, পর্দাটার নাম হলো পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম, পর্দাটার নাম হলো পেরিটোনিয়াম পর্দা। তাহলে বলো তো, সিলোম কোন স্তরে থাকে, একটোডার্ম, মেসোডার্ম নাকি এন্ডোডার্ম? সবাই বলো, সিলোম কোন স্তর থেকে তৈরি হয়েছে, একটোডার্ম, মেসোডার্ম নাকি এন্ডোডার্ম? মেসোডার্ম। তাহলে আমি সিলোমের সঙ্গে কি বলতে পারি, মেসোডার্মাল কোষ থেকে উৎপত্তি লাভ করেছে এবং পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত ফাঁকা জায়গাকে বলা হয় সিলোম। ঠিক আছে, কথা ঠিক আছে, ক্লিয়ার? এই দেখো কথাটা, মেসোডার্মাল কোষে নির্মিত, পেরিটোনিয়াল নামক ঝিল্লিতে আবৃত। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ওকে ওকে। এখন এই সিলোমকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে দেখো, একটা হলো প্রকৃত সিলোম, একটা হলো প্রকৃত সিলোম বা ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হলো, এই দেখো এই যে মেসোডার্মাল কোষ, এই যে লাল কালারের যে কোষগুলো, এই যে লাল কালারের কোষ, এই যে লাল কালারের কোষ, এই লাল কালারের কোষ, এগুলো হলো মেসোডার্মাল কোষ বা মেসোডার্ম। এই মেসোডার্মের মাঝখানে যে এই যে অংশটা, এই যে কালো অংশটা, এই অংশটাকে আমরা বলছি সিলোম। তাহলে যেসব প্রাণীতে সিলোম থাকবে, যেসব প্রাণীতে সিলোম থাকবে সেই প্রাণীগুলোকে আমরা বলবো ইউসিলোমেট। হ্যাঁ, মেসোগ্লিয়া, হ্যাঁ, যেমন একজন বলছে যে মেসোগ্লিয়া আর সিলোমের তাহলে পার্থক্যটা কোথায়? সিলোম হলো ফাঁকা জায়গা, আর মেসোগ্লিয়া মানে হলো একটা পর্দা টাইপের জিনিস, একটা পাতলা পর্দা, বুঝছো? ওকে, তাই ইউসিলোমেট কি, যেসব প্রাণীতে সিলোম থাকবে তাদেরকে আমরা বলবো ইউসিলোমেট। হুম, আচ্ছা, আরেক ধরনের সিলোম রয়েছে যাকে বলা হয় সুডো সিলোমেট। সুডো মানে হলো ছদ্ম, নকল, নকল সিলোম, দেখে মনে হবে সিলোম বাট আসলে সিলোম না, এদেরকে বলছি আমরা সুডো সিলোমেট। জিনিসটা কি দেখো, এটা যদি এমন হয়, যদি এমন হয় কিরকম, দেখো পেরিটোনিয়াল পর্দা এখানে নাই, নাই তো, এখন পুরো জায়গায় নাই চলে গেল, এই দেখো এই অংশে শুধু পেরিটোনিয়াল পর্দা রয়েছে, হুম, কিন্তু নিচের অংশে পেরিটোনিয়াল পর্দাটা নাই। আচ্ছা, তাহলে বাইরের অংশে পেরিটোনিয়াল পর্দা, ভেতরের অংশে পেরিটোনিয়াল পর্দা নাই, না থাকলেও দেখতে কি সিলোমের মতোই মনে হচ্ছে না? এই জায়গাটা ফাঁকাই তো মনে হচ্ছে নাকি, দেখো তো এই জায়গাটা ফাঁকাই তো মনে হচ্ছে, বলো ফাঁকা মনে হচ্ছে কিনা? দেখো বাইরে পেরিটোনিয়াল পর্দা আছে বাট ভেতরে কিন্তু পেরিটোনিয়াল পর্দাটা আমি সরিয়ে দিলাম, তারপরে তো এটা ফাঁকাই দেখাচ্ছে নাকি, তার মানে সিলোমের মতোই দেখাচ্ছে। বাট আমরা বলেছিলাম সিলোম হতে হলে পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকতে হবে, বাইরেও থাকতে হবে পেরিটোনিয়াল পর্দা, ভেতরেও থাকতে হবে, কিন্তু এখানে ভেতরে পেরিটোনিয়াল পর্দা নাই, বাইরে আছে, দেখতে সিলোমের মতোই মনে হচ্ছে বাট সত্যিকারের সিলোম না।
এদেরকে বলছি আমরা সুডোসিলোম। ওকে, তাহলে এটা হলো একটা, এই যে এখন যে ছবিটা এঁকেছি এটা হলো সুডোসিলোম। বুঝছো কথাটা? সুডোসিলোম বিষয়টা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন সিলোমের মধ্যেই থাকি, এটা সিলোমই বানায় রাখি। তাহলে এই যে এটা হলো মেইন সিলোম, আর একটু আগে আমি যেটা এঁকেছিলাম সেটা হলো সুডোসিলোম গেল। আর আরেক ধরনের রয়েছে যেটা হলো অ্যাসিলোমেট। অ্যা মানে না, অ্যা মানে না। তাহলে দেখো তো এখানে কোনো সিলোম আছে? দেখো তো কোনো ফাঁকা জায়গা আছে? দেখো তো কোনো ফাঁকা জায়গা, এনি ফাঁকা জায়গা, কোনো ফাঁকা জায়গা? মেসোডার্মের মধ্যে কোনো ফাঁকা জায়গা? এই কোষগুলোকে বলছি আমরা মেসোডার্ম। কোনো ফাঁকা জায়গা নাই, তাহলে যদি না থাকে তাহলে তাকে আমরা বলবো অ্যাসিলোমেট। ক্লিয়ার? তাহলে সিলোম জিনিসটা কি, এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। বুঝছো? ওকে, তাহলে এগুলো উদাহরণগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নরক দিয়ে মনে রাখতে পারো সুডোসিলোমেট, নরক দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? অ্যাসিলোমেট পিসি দিয়ে মনে রাখতে পারো। ওকে, গাট মানে হলো ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রকে বলা হয় গাট। হ্যাঁ, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রকে বলা হয় গাট ইংলিশ। ওকে, এরপর আসো নটোকর্ড। এরপরের অংশটা হলো নটোকর্ড। ওকে, নটোকর্ড জিনিসটা কি? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, লক্ষ্য করো জিনিসটা বোঝার চেষ্টা করো। আচ্ছা বলো তো, সবচেয়ে বাইরের যে কোষগুলো রয়েছে ভ্রূণ স্তরের সবচেয়ে বাইরের কোষ, সেই সবচেয়ে বাইরের কোষের নাম কি? সবচেয়ে বাইরের কোষগুলোর নাম কি? একটোডাম, মেসোডাম নাকি এন্ডোডাম? সবাই একটু কমেন্টে জানাতে দেখি সবচেয়ে বাইরের কোষের নাম। সবচেয়ে বাইরের কোষের নাম কি? আমি যে কোষগুলো আঁকছি এই কোষগুলোর নাম কি? একটোডাম, ভেরি গুড। আচ্ছা, আমি এখন যে কোষগুলো আঁকবো এই কোষগুলোর নাম কি, দেখি পারে কিনা। যে এই কোষগুলোর নাম কি? এন্ডোডাম, ভেরি গুড। আচ্ছা, এখন যে কোষগুলো আঁকবো এই কোষগুলোর নাম কি? এখন যে কোষগুলো আঁকছি এই কোষগুলোর নাম কি? তোমার মাথা? মেসোডাম আঁকলাম, একটোডামই তো আঁকলাম আমি, একটোডামই তো আঁকলাম আমি, কালার চেঞ্জ করছি? আমি তো একটোডামই আঁকলাম, আমি তো একটোডামই আঁকলাম। ওকে, এখন যে কোষগুলো আঁকবো দেখো, এই যে এখন যে কোষগুলো আঁকছি এটার নাম কি? এটার নাম মেসোডাম। এই যে, এই যে, এই যে মেসোডাম, নাকি? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, একটোডার্মের কিছু কোষ মেসোডার্মের মধ্যে ঢুকে যায়। একটোডার্মের কিছু কোষ মেসোডার্মের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, একটোডার্মের কিছু কোষ এখন মেসোডার্মের মধ্যে ঢুকে গেল, তাহলে আমি জিনিসটা এখন ওইভাবে আঁকি। তাহলে একটোডার্মের কিছু কোষ আমি দিয়ে দিলাম, এই যে একটোডার্মের কিছু কোষ মেসোডার্মের মধ্যে ঢুকে গেল। মেসোডার্ম কোথায়? এই যে মেসোডার্ম, এই যে মেসোডার্মের মধ্যে ঢুকে গেল একটোডার্মের কিছু কোষ। ওকে, এই যে এই জিনিসগুলো হলো মেসোডার্ম। ওকে, তাহলে কি বললাম? একটোডার্মের কিছু কোষ মেসোডার্মের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, তাহলে এই যে যে কোষটা ঢুকে গেল না, যে কোষটা ঢুকে গেল এটার নাম হলো নিউরাল টিউব। নিউরাল টিউব, এটার নাম হলো নিউরাল টিউব। ওকে, এই যে এই সেই নিউরাল টিউব, এই যে
ওকে, এই যে দেখো, এই যে এটা একটোডার্ম, এই একটোডার্ম দেখো নিচের দিকে ঢুকে গিয়ে এই যে একটা টিউব হয়েছে, এটাকে বলছি আমরা নিউরাল টিউব। এই জিনিসটা হলো নিউরাল টিউব। এই নিউরাল টিউবের নিচে একটা লম্বা দণ্ড থাকে, ফাঁপা একটা লম্বা দণ্ড থাকে, এই যে এই সেই দণ্ড কোথায় থাকে? নিউরাল টিউবের নিচে। এই যে দেখো নিচে, নিউরাল টিউবের নিচে ফাঁপা একটা দণ্ড থাকে, এই যে দণ্ড, এই যে এই দণ্ডটা। তাহলে নিউরাল টিউবের নিচে এই যে আঁকা, এই যে আঁকলাম, তাহলে এই যে নিউরাল টিউবের নিচে যে ফাঁপা দণ্ডটা থাকে, এই দণ্ডটার নামই হলো নটোকর্ড। নটোকর্ড। ওকে, তাহলে এই জিনিসটার নাম হলো নটোকর্ড। তাহলে নটোকর্ড কোথায় থাকে? নিউরাল টিউবের জাস্ট নিচে থাকে। এই নটোকর্ড কিছু কিছু প্রাণীদের থাকে, আবার কিছু কিছু পর্বের প্রাণীদের থাকে না। তাহলে যেসব পর্বের প্রাণীতে নটোকর্ড উপস্থিত থাকে, তাহলে নটোকর্ড কি দেখো মেসোডার্ম উদ্ভূত। তাহলে এই যে দেখো, এই যে নটোকর্ড যে এখানে আছে, তাহলে এটা কি মেসোডার্ম থেকে আসছে না? এই যে মেসোডার্মের মাঝখানে আছে, তাহলে মেসোডার্ম থেকে উদ্ভূত যে অংশটা তাকে বলছি আমরা, এই যে মেসোডার্ম থেকে উদ্ভূত কোষ দিয়ে গঠিত নমনীয় স্থিতিস্থাপক ছিদ্রযুক্ত যে দণ্ডটা তাকে বলছি আমরা নটোকর্ড। ক্লিয়ার? ওকে, তাহলে যেসব প্রাণীর মধ্যে নটোকর্ড থাকবে তাদেরকে বলবো আমরা কর্ডেট, আর যেসব প্রাণীতে থাকবে না তাদেরকে বলবো আমরা নন কর্ডেট। তাহলে নটোকর্ডের উপরে ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। পৌষ্টিক নালীর উপর ভাগ করতে পারি। কিছু কিছু প্রাণী রয়েছে যাদের পৌষ্টিক নালী থাকে, আর কিছু কিছু আছে যাদের পৌষ্টিক নালী থাকে না। তাহলে যাদের পৌষ্টিক নালী থাকে তাদেরকে আমরা বলছি এন্টারোজোয়া। পৌষ্টিক নালী থাকবে, পৌষ্টিক নালী উপস্থিত। তাহলে যেসব প্রাণীতে পৌষ্টিক নালী উপস্থিত তাদেরকে বলছি আমরা এন্টারোজোয়া, আর যেসব প্রাণীতে পৌষ্টিক নালী থাকে না তাদেরকে বলছি আমরা প্যারাজোয়া। পৌষ্টিক নালী নেই। ওকে ওকে, তাহলে দেখো এখন এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। আমরা যে কথাগুলো বললাম সেগুলো সব এক নজরে আমরা দেখবো। এখন দেখো, এটা খুব ভালো করে, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে, প্রচুর এমসিকিউ আসবে, লক্ষ্য করো। এটা 1 নাম্বার পর্ব, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার। ওকে, দেখো তাহলে এই যে পর্বগুলো সিরিয়ালি তুমি একটু লক্ষ্য করো, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে। এটা অ্যাট এ গ্লান্স, এটা মনে রাখলেই তোমার পরীক্ষায় অনেক কোশ্চেন তুমি কমন পাবে। লক্ষ্য করো, এখন এই জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই তোমাকে। তাহলে নটোকর্ডের উপর ভিত্তি করে আমরা প্রাণীকে ভাগ করেছি, পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে, ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে, সিরমের উপর ভিত্তি করে বিভিন্নভাবে আমরা ভাগ করেছিলাম প্রাণীকে। নটোকর্ডের উপর ভিত্তি করে দেখো 1 নাম্বার থেকে শুরু করে 8 নাম্বার পর্যন্ত প্রাণী, এগুলোকে আমরা বলছি নন কর্ডেট। আর 9 নাম্বার যে পর্ব, সেই 9 নাম্বার পর্বের প্রাণীদেরকে আমরা বলছি কর্ডেট। ওকে, আচ্ছা, পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে আমরা প্রথম পর্ব যেটা, সে প্রথম পর্বের প্রথম থেকে শুরু করে 8 নাম্বার পর্ব পর্যন্ত আমরা বলছি, প্রথম পর্বটাকে আমরা বলছি প্যারাজোয়া, আর বাকি যেগুলো সেগুলোকে বলছি আমরা মেটাজোয়া বা এন্টারোজোয়া। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে দেখো, প্রথম পর্বটাকে আমরা বলছি এক স্তরী, দ্বিতীয় পর্বকে আমরা বলছি দ্বিস্তরী, আর তৃতীয় পর্ব থেকে শুরু করে বাকি সবগুলোকে আমরা বলছি ত্রিস্তরী। ওকে, বাকি সবগুলো কিন্তু ত্রিস্তরী। তাহলে দেখো এটা লক্ষ্য করো, কিন্তু জিনিসটা আমি যদি একটু ঠিক করে দেই, তাহলে নিডারিয়া হলো দ্বিস্তরী, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি সবগুলো হলো ত্রিস্তরী। ওকে, আচ্ছা, আর কোষীয় সংগঠন মাত্রার উপর পরিফেরা হলো এক কোষীয় সংগঠন মাত্রা, নিডারিয়া হলো কোষ টিস্যু মাত্রা, প্লাটিহেলমিনথেস হলো টিস্যু অঙ্গ মাত্রা, আর বাকি যা আছে নেমাটোডা থেকে শুরু করে বাকি যা আছে সবগুলো হলো অঙ্গ আর তন্ত্র মাত্রা। সিলোমের উপর ভিত্তি করে আমরা প্রথম 3টা হলো অ্যাসিলোমেট,
তারপরেরটা হলো চতুর্থ নাম্বারটা হলো সুডোসিলোমেট, আর বাকি সবগুলো হলো মানে 5 থেকে শুরু করে 9 পর্যন্ত হলো সিলোমেট, ঠিক আছে, বা ইউসিলোমেট যেটাকে আমরা বলছি। ওকে, এটা অ্যাট এ গ্লান্স এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে এই কোশ্চেনটা পারবো আমরা, দেখো তো নিচে কোন প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়, আমরা যেটা বলেছি অলরেডি। ওকে, তন্ময়, জারি, ফুদয়, প্রজ্ঞা, ওকে, নেমাটোডা। আচ্ছা, এবার আসলে শ্রেণীবিন্যাস কি, আমরা বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। এবার শেষ হয়ে যাবে। ট্যাক্সন হলো, এই যে আমরা শ্রেণীবিন্যাসে যে একক জানি, সেই এককের প্রত্যেকটা অংশকে আমরা বলি ট্যাক্সন। তাহলে আমরা শ্রেণীবিন্যাসে যে বাংলায় দেখো রাজ্য, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো তোমরা দেখেছো, তাই না, ক্লাস 9-10 পড়েছো। সো এই প্রত্যেকটা অংশকে আমরা বলছি ট্যাক্সন, এক একটা অংশকে বলছি আমরা ট্যাক্সন। ওকে, তাহলে দেখো শ্রেণীবিন্যাসের ক্যাটাগরি আমরা করি জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। জগতে সবচেয়ে বেশি প্রাণী থাকে, তারপর ধীরে ধীরে এটা নিচের দিকে নামে। এটাকে আমরা বলছি নেস্টেড হায়ারকি, মানে বেশি থেকে কমের দিকে যায়, নেস্টেড হায়ারকি। আচ্ছা, তাহলে নেস্টেড হায়ারকি অনুযায়ী জগৎ, জগতের মধ্যে অনেক বেশি প্রাণী থাকবে, আর যত নিচের দিকে থাকবে তত প্রাণীর সংখ্যা কমে যাবে। এখন আসলে শ্রেণীবিন্যাসের ধাপ অনুযায়ী মানুষের শ্রেণীবিন্যাসটা আমরা একটু করব, মানুষের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, এই জিনিসটা একটু লক্ষ্য করো। তাহলে মানুষ হলো অ্যানিমেলিয়া পর্বের প্রাণী। কেন অ্যানিমেলিয়া পর্বের প্রাণী? কারণ হলো মানুষের সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট কোষ রয়েছে, বহুকোষী কোষ রয়েছে এবং জটিল টিস্যুতন্ত্র আছে। ওকে, মানুষ হলো করডাটা পর্বের প্রাণী। আমরা বলেছিলাম করডাটা পর্ব মানে যাদের জীবনের কোনো এক পর্যায়ে নটকট থাকবে তাদেরকে বলছি আমরা করডাটা পর্বের প্রাণী। তাহলে মানুষের যেহেতু নটকট থাকে কোনো এক পর্যায়ে, এই জন্য এটা মানুষকে আমরা বলছি করডাটা পর্বের প্রাণী, এই যে নটকট। ওকে, তাহলে এরকম মানুষের কাছাকাছি আর কি কি আছে? এই যে বিভিন্ন মাছ আছে, মাছ হলো করডাটা পর্বের প্রাণী। ওকে, মানুষকে বলছি আমরা ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। কেন ম্যামালিয়া? কারণ মানুষ বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লম্বা চুল আছে। তাহলে যেসব পর্বের প্রাণীরা, মানে যেসব প্রাণীরা বাচ্চাকে দুধ খাওয়ায় এবং তাদের লোম বা চুল আছে, সেসব প্রাণীদেরকে আমরা বলছি ম্যামালিয়া। ঠিক আছে, তাহলে মানুষের যেহেতু এই ক্ষমতাটা আছে, এই জন্য মানুষ ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত। ওকে, বর্গ হলো প্রাইমেট বর্গ। প্রাইমেট বর্গ কাকে বলে? যাদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি উন্নত, তাদেরকে আমরা বলছি প্রাইমেট বর্গ। তার মানে এরও আঁকড়ে ধরার ক্ষমতা আছে, এরও আঁকড়ে ধরার ক্ষমতা আছে, এরও আঁকড়ে ধরার ক্ষমতা আছে। তাহলে এরা হলো সব প্রাইমেট বর্গের খুবই কাছাকাছি, কিন্তু এরা, ঠিক আছে, মানুষের কাছাকাছি। ওকে, গোত্র হলো শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, এগুলোর সাথে যাদের সাদৃশ্য আছে তাদেরকে বলছি আমরা হোমিনিডি গোত্রের। তার মানে আমরা বলতে পারি মানুষের খুব কাছাকাছি শিম্পাঞ্জি, গরিলা এবং ওরাংওটাং, মানুষের প্রজাতির খুবই কাছাকাছি। ওকে, তাহলে এরা হলো মানুষের খুবই কাছাকাছি অংশের, হোমিনিডি গোত্রের। গণ কাকে বলবো? গণ হলো যে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া দুই পায়ে যারা হাঁটতে পারে। তাহলে দেখো দেহের অনুপাতে এদের মস্তিষ্ক দেখো বড় এবং খাড়া দুই পায়ে হাঁটতে পারে, এদেরকে আমরা বলছি হোমো। তাহলে এরাও হোমো, 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 বুঝতে পারছো? কিন্তু এদের স্পিসিস কিন্তু এক না, স্পিসিস কিন্তু এক না, এরা হোমো গোত্রে, এরা হোমোগণের মধ্যে পড়বে। কিন্তু এই হোমোগণের মধ্যে এদের মধ্যে আবার যাদের কপাল চওড়া, চওড়া কপাল রয়েছে এবং যাদের বুদ্ধি বেশি, বুদ্ধিগতভাবে উন্নত যারা, সেই হোমোগণের মধ্যে যাদের এই ক্ষমতাটা আছে বা যাদের এই বৈশিষ্ট্যগুলো আছে হোমোগণের মধ্যে, তাদেরকে আমরা বলছি স্পিসিস, বা তাদের স্পিসিসকে বলছি আমরা স্যাপিয়েন্স। ওকে, তাহলে দেখো এই যে এই প্রাণীর, তাই না, বুদ্ধিগতভাবে উন্নত, ঠিক আছে, এবং কপাল, চওড়া কপাল রয়েছে। ওকে, তাহলে দেখো এই প্রাণীদের মধ্যে দেখো এই কপাল দেখো আর এর কপাল দেখো, চওড়া কপাল, এবং এরা বুদ্ধিগতভাবে উন্নত। তাহলে গণের মধ্যে যারা থাকবে তাকে আমরা বলছি
সেপিয়েন্স। ওকে, আচ্ছা, তাহলে শ্রেণীগণের গণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে, এগুলো আমরা পারবো। ট্যাক্সন, নামকরণ। আচ্ছা, নামকরণটা একটু তোমাদেরকে আইডিয়া দিই। দেখো, এই যে আম, আম খাবে একজন, তাহলে এই বাংলাদেশি মানুষটা বলবে হলো আমি আম খাবো, কিন্তু ইন্দোনেশিয়ার মানুষটা বলবে আকু ম্যাঙ্গো, আর এই চাইনিজ বলবে হলো ওচি ম্যাঙ্গো, বা কোরিয়ান যে সে বলবে ওচি ম্যাঙ্গো। তাহলে দেখো, এই আমি আম খাবো এই কথাটাকে এক একজন এক এক ভাষায় বলছে, তাহলে একটা ঝামেলা না? এ যখন এর কাছে যেয়ে বলবে আমি আম খাবো, এ কিছু বুঝবে? বুঝবে না। আবার এই যখন এর সাথে কথা বলবে, এও কিছু বুঝবে না। তাহলে একটা ঝামেলা না? এই ঝামেলা এড়ানোর জন্য একটা নির্দিষ্ট নামকরণ করা হয় যে কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে, যেন সারা ওয়ার্ল্ডের মানুষ সেই নামটা বুঝতে। ওকে, তাহলে দেখো, এই নামটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা দ্বিপদ নাম, একটা ত্রিপদ নাম। দ্বিপদ নামকরণ তোমরা জানো, ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেন, এবং মানুষের দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দেখো একটা গণ এবং একটা প্রজাতি, এই দুইটা অংশ থাকবে। ঠিক আছে, হোমোসেপিয়েন্স। আর ত্রিপদ নামকরণের আরেকটা অংশ আছে, দেখো এখানে তিনটা অংশ রয়েছে, গণ, প্রজাতি এবং উপপ্রজাতি, তিনটা অংশ। তাহলে এই তিনটা অংশ থাকলে তাকে বলছি আমরা ত্রিপদ নামকরণ। ওকে, নামকরণের নিয়মাবলী, নিয়ম প্রণয়ন করে হলো ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজির নোমেনক্লেচার, আর নিয়ম লিপিবদ্ধ করেন কোড অফ জিওলজিক্যাল নোমেনক্লেচার। এগুলো এমসিকিউর জন্য। অগ্রাধিকার আইন, একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই, এটা বললেই শেষ। হোমোনিম, সিনোনিম এবং হলো টটোনিম, তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কি, জাস্ট এটা পড়লেই শেষ। আচ্ছা, টটোনিম জিনিসটা কি? আচ্ছা, টটোনিমটা আগে আমরা বুঝি একটু। হ্যাঁ, টটোনিম জিনিসটা কি? দেখো, কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হলো কাতলা কাতলা। ঠিক আছে, কাতলা কাতলা। আচ্ছা, কাতলা এই অংশটা গণ অংশ, আর এই অংশটা হলো প্রজাতি অংশ। তাহলে যদি কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ অংশ এবং প্রজাতি অংশ যদি একই রকম হয়, একই রকম হয়, তখন তাকে আমরা বলছি টটোনিম। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, আর টটোনিম মানে একই অংশ। এখন আসো হোমোনিম। হোমোনিম জিনিসটা কি? দেখো, 1797 সালে কুভিয়ে সজারুর বৈজ্ঞানিক নাম দেয় একিডনা। 1777 সালে ফরেস্টার ইলমাসের নাম দেয় হলো একিডনা। তাহলে দেখো, দুইটা ভিন্ন প্রাণীর একই রকম নাম দিয়েছে। তাহলে যদি দুইটা ভিন্ন প্রাণীর বা দুইটা ভিন্ন প্রজাতির একই রকম বৈজ্ঞানিক নাম হয়, তখন এই ধরনের নামকরণকে আমরা বলি হোমোনিম। দুইটা ভিন্ন প্রজাতির যদি একই রকম নাম হয়, তখন তাকে আমরা বলছি হোমোনিম। আর সিনোনিম মানে হলো একই প্রাণীর দুইটা ভিন্ন নাম যদি থাকে। দেখো, নামটা লক্ষ্য করো, অ্যান্টিলোকাপ্রা, অ্যান্টিফ্লেক্সা, আর হলো এটা হলো আমেরিকানা, হরিণের বৈজ্ঞানিক নাম। একই প্রাণীর দুইটা ভিন্ন বৈজ্ঞানিক নাম যদি থাকে, তাহলে এই ধরনের নামকরণকে বলা হয় সিনোনিম। তাহলে টটোনিম এবং সিনোনিম জিনিসটা বুঝছো কিনা? তাহলে টটোনিমটা মানে, হোমোনিমটা মানে হলো, হোমোনিম মানে দুইটা ভিন্ন প্রজাতির একই নাম, আর সিনোনিম মানে হলো একই প্রজাতির ভিন্ন নাম। ওকে, ঠিক আছে। পর্বগুলিকে দুইটা ভাগে ভাগ করা যায়, এগুলো পারবে এখন। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো হলো তোমাদের কোশ্চেন, এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা তোমরা করবে। এটা হলো হোমওয়ার্ক, আমরা আর সময় নিব না। ওকে, ঠিক আছে, এটা হোমওয়ার্কটা করে তোমরা তোমাদের গ্রুপে পোস্ট করে দিবে। তো কার কোনো কোশ্চেন আছে কিনা? আমরা একটু কোশ্চেনে চলে যাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই নটকটটা পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়, এই হলো, এটাই নটকটের কাজ। আচ্ছা, তল আর প্রতিসাম্যের মধ্যে পার্থক্য কি? তল অনুযায়ী কাটলেই একটা প্রাণীকে তুমি ভাগ করতে পারবে। প্রতিসাম্য মানে হলো ভাগ হয়ে যাওয়া। এই যে তুমি আমাকে যে এই তল বরাবর কাটলে, কাটার পরে যে আমি ভাগ হয়ে গেলাম, এই ভাগটাকে বলছি আমরা প্রতিসাম্য। ওকে, আজকের টপিকটা এত বড় কিভাবে শেষ করবে? আল্লাহর নাম নিয়ে শেষ করবে। কি দেহের অনুপাতের উপরে কি লিখছে বাংলা দেখি? দেহের অনুপাতে মস্তিষ্ক বড় কিভাবে হয়?
আগের যুগে যে মানুষ, আগের যুগের মানুষ বলবো না, মানে মানুষের মতো যেগুলো ছিল, তাদের মাথা বড় ছিল, ওকে, আর শরীরটা ছোট ছিল। তুমি গুগল করে দেখো, তাহলে বুঝতে পারবে যে মাথা বড়, শরীরটা ছোট, সাইজে ছোট। ওকে, হ্যাঁ, এটা দ্বিতীয় পত্র। আজকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছি এটা হলো দ্বিতীয় পত্র, সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার, প্রাণী বৈচিত্র্য এবং বিভিন্নতা প্রাণীর। ওকে, হ্যাঁ, বই এখন তোমরা রিডিং করবা, বই এখন রিডিং করবা। আমরা তো এখানে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট আলোচনা সেগুলো আলোচনা করেছি। তোমরা এখন বইগুলো রিডিং করবা, বই রিডিং করলে এগুলো সব যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মিলে যাবে। হুম? না, পেরিটোনিয়াল পর্দা এবং মেসোগ্লিয়া এক না। পেরিটোনিয়াল পর্দা এবং মেসোগ্লিয়া এক না, দুইটাই পর্দা, যদিও পার্থক্য আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।